সাথে আজকে যোগদান করেছেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস একাডেমি আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার জন্য আমি আজকে আপনাদের হোস্ট হিসেবে আছি জান্নাতুল মাওয়া তন্নি। আমাদের এই বিতর্ক অনুষ্ঠানটি একটি পুষ্টি সচেতনতা এবং সমালোচনামূলক এবং যুব নেতৃত্ব ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের চলমান প্রতিশ্রুতির একটি অংশ। কারণ আমরা আমাদের স্লোগানে বিশ্বাস করি, আর সেই স্লোগানটাই হচ্ছে গেট ফিট ইন বডি অ্যান্ড মাইন্ড। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি বিএনডব্লিউ এর ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ডায়েটিশিয়ান ফাতেমাতুজ জোহরা মিন্নি আপুকে। আসসালামু আলাইকুম তন্নি, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিএনডব্লিউ এর একটা নতুন উদ্যোগ, আমাদের নতুন চেষ্টা থাকে সবসময় তরুণদেরকে বা যারা নিউট্রিশনের সাথে সংশ্লিষ্ট তারা যেন এগিয়ে যায়। তো তারই ধারাবাহিকতায় অনলাইন ডিবেট কম্পিটিশন এবং অনলাইন ডিবেট কম্পিটিশনে যারা পার্টিসিপেট করবে আমরা চেষ্টা করব প্রত্যেক পার্টিসিপেন্টকেই যেন তারা আরো বেশি উৎসাহী হয় সেই ধরনের বিভিন্ন কিছুর সাথে এঙ্গেজ করার, এবং ভবিষ্যতে এই অনলাইন ডিবেট প্রতিযোগিতাটা প্রতি বছরই আমরা আয়োজন করার চেষ্টা করব এবং এটা যেন আরো এক্সপান্ড হয় এবং এটা প্রত্যেকটা ক্যাম্পাসে ছড়িয়ে যায় এবং বিএনডব্লিউ এর মাধ্যমে এই বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায়। সেই জন্য লাইভটা যাতে যে পার্টিসিপেন্ট বা যারা দেখছে সবাই ছড়িয়ে দেয় এবং বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে যেন এই নিউট্রিশনের যে ডেভেলপিং স্টেজটা সেই স্টেজটা যেন আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে যায়, তারই একটা প্রচেষ্টা মাত্র। তো তোমরা সবাই খুব ভালোভাবে কাজ করছো, বিএনডব্লিউ এর সাথে আছো, আমাদেরকে হেল্প করছো এবং যারা পার্টিসিপেট আছে সবাইকে আমি অল দ্য বেস্ট জানাচ্ছি। আশা করছি যারা অডিয়েন্স আছে তারা সবাই প্রোগ্রামটা দেখবে এবং এনজয় করবে এবং নিজেরাও পরবর্তীতে পার্টিসিপেট হওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করি আমাদের এই বিএনডব্লিউ প্রতিটা উদ্যোগ সকলের কাছে ছড়িয়ে যাবে, সকলে এর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। এরপর আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের কোঅর্ডিনেটর এস এম মফিজুর রহমান, চিফ অপারেটিং অফিসার। আসসালামু আলাইকুম। এবং ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আছি ভালো। সবাইকে স্বাগতম আমাদের ডিবেট কম্পিটিশনে। আমি বিএনডব্লিউ এর চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করছি এবং এই ডিবেট কম্পিটিশনের কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমি সকল প্রতিযোগিতাকে শুভকামনা জানিয়ে আমি আপনাকে বলবো শুরু করুন আজকের এই প্রতিযোগিতা। ধন্যবাদ। আমাদের আজকের প্রতিযোগিতার যে বিষয় সেটি হচ্ছে রোগ প্রতিরোধে ভ্যাকসিনের চেয়ে পুষ্টি বেশি কার্যকর। আর এই প্রতিযোগিতায় পক্ষ ও বিপক্ষ দল রয়েছে। এই পক্ষ বিপক্ষ দলের মধ্যে পক্ষে রয়েছে তারা হচ্ছে নিউট্রিভিশন দলের যারা সদস্য আছেন সেই তিনজন: এমডি ফায়াত মাহমুদ সফল, এমডি নাজমুল হুদা আর শাহনাজ সুলতানা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহনাজ সুলতানা, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে। আমি আজকে নিউট্রিশন টিমের টিম লিডার হয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এখন আমার ফার্স্ট ক্যান্ডিডেট হচ্ছেন এমডি পিয়াদ মাহমুদ সফল এবং সেকেন্ড ক্যান্ডিডেট হচ্ছেন মোহাম্মদ নাজমুল হুদা চৌধুরী। ধন্যবাদ সকলকে। এরপর যে বিপক্ষ দল রয়েছে ওয়েলনেস ওয়ারিয়রের মধ্য থেকে যে প্রথম বক্তা রয়েছেন তারা হচ্ছেন আনিকা তাসনিম, দ্বিতীয় বক্তা হলেন লাবণ্য মল্লিক এবং তৃতীয় হলেন নাদিয়া ইসলাম। আসসালামু আলাইকুম, আমি ওয়েলনেস ওয়ারিয়রের টিম লিডার বলছি। আমার দলের প্রথম বক্তা হচ্ছে আনিকা তাসনিম, দ্বিতীয় বক্তা লাবণ্য মল্লিক এবং আমি টিম লিডার এবং শেষ বক্তা নাদিয়া ইসলাম। ধন্যবাদ। আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিচারকরা হলেন
শেখ রাফিয়া করিম, এমডি ফাহাদ আজম এবং সাইমা শাহরিন। আমাদের বিচারক মণ্ডলীদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিতর্ক প্রতিযোগিতায়। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবাইকে আসসালাম। অনেক শুভেচ্ছা। আমি তুরস্ক থেকে সাইমা শাহরিন চৌধুরী আপনাদের মাঝখানে আজকে আছি বিচারক হিসেবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাহাদ আজম। আমি বিচারক হিসেবে আপনাদের মাঝে আছি and I'm really excited to hear from all of you. Thank you. অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা বিতর্ক প্রতিযোগিতা শুরু করে দেই। প্রথমে যে বিতর্ক প্রতিযোগিতার পক্ষের দল রয়েছেন সেখানে যিনি প্রথম বক্তা তিনি কথা বলবেন। প্রথম বক্তা হচ্ছেন নিউট্রিভিশনের এমডি ফায়াদ মাহমুদ সফল। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দল ও উপস্থিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। আজ আমি এখানে এসেছি নিউট্রিভিশন দলের পক্ষ থেকে এমন একটি বার্তা নিয়ে যা শুধু একটি যুক্তি নয়, এটি বিজ্ঞান, প্রাকৃতিক ও মানবতার সম্মিলিত সত্য ও বাস্তবিক বক্তব্য। আমার বক্তব্যের বিষয় রোগ প্রতিরোধে ভ্যাকসিনের চেয়ে পুষ্টি বেশি কার্যকর। মাননীয় বিচারক মণ্ডলী, আমরা প্রতিদিন কত কিছু থেকে বাঁচতে চাই, ঠান্ডা, জ্বর, ফ্লু, ভাইরাস, ব্যাকটেরিয়া, মহামারী ইত্যাদি। কিন্তু প্রশ্ন হচ্ছে মাননীয় বিচারক মণ্ডলী, আমাদের শরীর সত্যিকার অর্থে কিভাবে বেঁচে থাকে? প্রতিদিন এই অসংখ্য অদৃশ্য জীবাণুদের বিরুদ্ধে লড়াই কে করে? এর উত্তর খুব পরিষ্কার, শরীর নিজেই লড়ে। আর লড়ার সেই শক্তি প্রতিদিনকার খাবার থেকে, মানে পুষ্টি থেকে আপনি প্রতিদিন যা খাই। ভ্যাকসিন তখনই কাজ করে যখন শরীর প্রস্তুত থাকে, আর সেই প্রস্তুতির নামই পুষ্টি। মাননীয় বিচারক মণ্ডলী, আজকের বক্তব্যে আমি আপনাদের সামনে তুলে ধরবো পুষ্টি কিভাবে ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে, কেন ভ্যাকসিন শুধু নির্দিষ্ট জীবাণুর জন্য সীমিত, কেন দরিদ্র দেশে পুষ্টি একমাত্র ভরসা, এবং কেন পুষ্টির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বরং এটি প্রতিদিনকার প্রতিরোধের একটি প্রাকৃতিক ঢাল স্বরূপ। মাননীয় বিচারক মণ্ডলী, এটি একটি বক্তব্য নয়, এটি একটি বাস্তবতার আহ্বান, যেখানে প্রতিরোধ শুরু হয় আহার থেকে, 5 সেন্টিমিটারের সিরিঞ্জ থেকে নয়। মাননীয় বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের কাছ থেকে প্রশ্ন রাখতে চাই, শরীর যদি ভেতর থেকে দুর্বল থাকে, শুধু ভ্যাকসিন কি আসল রক্ষা করতে পারে? মাননীয় বিচারক মণ্ডলী, পুষ্টি ভালো হলে শরীরের ইমিউন সিস্টেম স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ করে। ইমিউন সিস্টেম শুধু ভ্যাকসিনে চালু হয় না, এটা প্রতিদিন কাজ করে আমাদের শরীরের টি কোষ, বি কোষ, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার কোষ। এদের কর্মক্ষমতা নির্ভর করে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, প্রোটিন, আয়রন, জিঙ্কের উপরে। মাননীয় বিচারক মণ্ডলী, হার্ভার্ড মেডিকেল স্কুল 2023 এর জার্নাল মোতাবেক ইমিউন রেসপন্স ইজ সিগনিফিকেন্টলি ডিপেন্ডেন্ট অন ডেইলি মাইক্রোনিউট্রিয়েন্ট ইনটেক। অর্থাৎ শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে হলে পুষ্টিই মূল চাবিকাঠি। প্রতিপক্ষকে বলতে চাই, দেয়াল দুর্বল হলে শুধু দরজা বন্ধ করে শত্রু ঠেকানো যায় না। মাননীয় বিচারক মণ্ডলী, ভ্যাকসিন নির্দিষ্ট রোগের জন্য, কিন্তু পুষ্টি সামগ্রিক প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভ্যাকসিন একক একটি জীবাণুর বিরুদ্ধে কাজ করে, যেমন পোলিও, টিটেনাস, কোভিড, কিন্তু পুষ্টি একসাথে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অজানা সংক্রমণের বিরুদ্ধেও শরীরকে প্রস্তুত রাখে। দ্য ল্যান্সেট 2022 এর মতে, ইন্ডিভিজুয়ালস উইথ স্ট্রং নিউট্রিশনাল স্ট্যাটাস এক্সপেরিয়েন্স 40% fewer infections regardless of vaccine status। অর্থাৎ ভ্যাকসিন সীমিত, কিন্তু পুষ্টি সর্বব্যাপী। মাননীয় বিচারক মণ্ডলী, প্রশ্ন হলো প্রতিপক্ষের কাছে, যদি আপনি এমন জীবাণুর মুখোমুখি হন যার ভ্যাকসিন এখনো তৈরি হয়নি, তখন আপনি সর্বশেষ ভরসা করবেন কিসে? দরিদ্র দেশে যেখানে ভ্যাকসিন সহজলভ্য নয়, মাননীয় স্পিকার, পুষ্টি প্রথম প্রতিরক্ষা স্তর। উন্নয়নশীল দেশগুলোতে এখনো কোটি কোটি মানুষ টিকাদানের সুযোগ থেকে বঞ্চিত, কিন্তু পুষ্টিকর খাদ্য যেমন ডাল, ডিম, শাকসবজি, মাছ প্রতিটি ঘরে পৌঁছানো সম্ভব। ইউনিসেফ গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট 2023 এর মতে, নিয়ারলি 19 মিলিয়ন চিলড্রেন গ্লোবালি ডু নট রিসিভ বেসিক ভ্যাকসিনেশনস, বাট ডায়েটারি ইন্টারভেন্টস ক্যান রিচ 80% অফ দোজ চিলড্রেন। অর্থাৎ যেখানে ভ্যাকসিন যেতে দেরি হয়, সেখানে পুষ্টি সবার আগে পৌঁছে যায়, যা প্রতিরোধের আসল অস্ত্র। মাননীয় বিচারক মণ্ডলী, প্রশ্ন হলো প্রতিপক্ষের কাছে, যে জায়গায় এখনো ভ্যাকসিন পৌঁছায়নি, সে জায়গায় মানুষ পুষ্টি ছাড়া কিসের উপর বেস করে বেঁচে আছে? অতিরিক্ত ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, পুষ্টিতে তা নেই। ভ্যাকসিন নেওয়ার পরে অনেকের অ্যালার্জিক রেসপন্স, জ্বর, এমনকি মায়োকার্ডিটিস পর্যন্ত হয়েছে। মাননীয় স্পিকার, কোভিড-19 এর বুস্টার ডোজের পর প্রায় 2% মানুষের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে, ওডিসি ভ্যাটস রিপোর্ট 2023 এর মতে। অন্যদিকে পুষ্টি শরীর গড়ে না, শুধু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সুস্থতা নিশ্চিত করে। মাননীয় স্পিকার, বিএমজি with measurable
নির্ভরযোগ্য। মাননীয় বিচারক মণ্ডলী, প্রশ্ন হলো প্রতিপক্ষের কাছে আবারও, যদি একটি ভ্যাকসিন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নিয়ে সন্দেহ হয় আর অন্যদিকে পুষ্টি যদি হয় সম্পূর্ণ নিরাপদ, আপনি কোনটি বেছে নেবেন? আমাদের তথ্য বলে WHO 2023 এর মতে অপুষ্ট মানুষের শরীরে ভ্যাকসিনের কার্যকারিতা 40% থেকে 60% কমে যায় এবং ইউনিসেফের মতে 45% শিশু মৃত্যুর মূল কারণ অপুষ্টি। মাননীয় বিচারক মণ্ডলী, প্রশ্ন হলো প্রতিরক্ষের কাছে, এতগুলো বিশ্বস্ত সূত্রের তথ্য যখন একই দিকে ইঙ্গিত করে তখন কি যুক্তিতে আপনি তা অস্বীকার করবেন? তাহলে বলুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ল্যান্ডসেট, ইউনিসেফ সবাই যদি বলে পুষ্টি প্রতিরোধের মূল স্তম্ভ, আপনি কোন ভিত্তিতে বলবেন ভ্যাকসিন বেশি কার্যকর? বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্যাকসিন প্রোগ্রামের উন্নয়ন হলেও দূরবর্তী চরে, পাহাড়ে, উপকূলে এখনো শত শত মানুষ ভ্যাকসিনের আওতার বাইরে, মাননীয় স্পিকার। অথচ স্থানীয় খাবার যেমন দেশি ফল, শাক, দুধ, মাংস এই পুষ্টিকর খাদ্যেই গড়ে উঠছে তাদের রোগ প্রতিরোধ। বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে 2022 এর মতে গ্রামীণ এলাকায় অপুষ্টির হার শহরের তুলনায় দ্বিগুণ এবং সেই এলাকার মানুষ বেশি সংক্রমণে আক্রান্ত। তাই আমাদের দেশে পুষ্টির সবচেয়ে কার্যকর ও টেকসই প্রতিরোধ কৌশল। তাহলে বলুন, যে দেশে প্রতিটি ভ্যাকসিন পৌঁছায় না কিন্তু শাকসবজি পৌঁছে যায়, সে দেশে বাস্তব সমাধান কিভাবে ভ্যাকসিন হতে পারে? মাননীয় স্পিকার। মাননীয় বিচারক মণ্ডলী, প্রশ্ন হলো প্রতিপক্ষের কাছে, বাস্তব ও সমসাময়িক প্রমাণ হিসেবে যদি আমরা বলি, বাংলাদেশ মিড ডে মিল প্রোগ্রাম 2023 40 লক্ষ শিশুকে পুষ্টিকর খাবার দিয়ে স্কুলে উপস্থিতি ও স্বাস্থ্য একসাথে উন্নত হয়েছে। নাইজার অ্যান্ড চ্যাড নিউট্রিশন ক্যাম্পেইন, যেটা নাইজেরিয়াতে হয়েছে, অপুষ্টি কমানোর মাধ্যমে ডায়রিয়া ও নিউমোনিয়ায় শিশু মৃত্যু 30% হ্রাস কমানো হয়েছে। জাপানে ইমিউনো নিউট্রিশন পলিসি 2022, যেটার উপর বেস করে প্রতিদিনকার খাদ্য তালিকায় পুষ্টি সংযোজনের মাধ্যমে বার্ধক্যজনিত সংক্রমণ 25% পর্যন্ত কমেছে। মাননীয় স্পিকার, বাস্তব দৃষ্টান্তই প্রমাণ করে পুষ্টি নির্ভর হস্তক্ষেপে সংক্রমণ কমে। তাহলে বলুন, যদি বাস্তবতা দেখায় পুষ্টির মাধ্যমে সংক্রমণ ও মৃত্যু হার কমে, সেই সত্য আপনি উপেক্ষা করবেন কোন সাহসে? মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, ভ্যাকসিনের ভূমিকা রয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শরীরকে প্রস্তুত করে, প্রতিদিন রক্ষা করে এবং সার্বিকভাবে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে যে শক্তি, সেটা হলো পুষ্টি। ভ্যাকসিন একটি তালা, কিন্তু পুষ্টি সেই চাবি যা দিয়ে শরীর নিজেই প্রতিরোধের দরজা খুলে রাখে। মাননীয় স্পিকার, যদি প্রতিরোধ ক্ষমতার ভিত্তি না করেন তাহলে ভ্যাকসিন তো শুধু নামমাত্র সুরক্ষা। আপনি কি সত্যিই মানুষের বাঁচার পথ দেখাচ্ছেন নাকি এক চোখ দিয়ে সমাধান দিয়ে দিচ্ছেন? তাই আমি দৃঢ়ভাবে বলতে চাই, রোগ প্রতিরোধে ভ্যাকসিনের চেয়ে পুষ্টি সর্বাধিক কার্যকর। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের বিপক্ষের ওয়েলনেস ওয়ারিয়রের প্রথম বক্তা আনিকা তাহসিনকে বলছি যুক্তি খণ্ডনের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের নির্ধারিত বিষয় হচ্ছে রোগ প্রতিরোধে ভ্যাকসিনের চেয়ে পুষ্টি বেশি কার্যকর। যুক্তিসঙ্গত কারণে বিষয়টির বিপক্ষে অবস্থান করছি এবং আমি ও আমার দলের সদস্যরা যুক্তি, তথ্য এবং বাস্তবতার আলোকে প্রমাণ করে যাব যে পুষ্টিকর খাবার নয় বরং ভ্যাকসিনই রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। পুষ্টি দেহের একটি সাধারণ রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে, কিন্তু নির্দিষ্ট রোগের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে না। ভ্যাকসিনের আজকের বিতর্কের বিষয়টির দিকে তাকালে আমরা দেখতে পাই চারটি বিষয় এখানে সংজ্ঞায়নের দাবি রাখে: রোগ, প্রতিরোধ, পুষ্টি এবং ভ্যাকসিন। প্রথমেই আসুন আমরা রোগ সম্পর্কে জানি। রোগ হলো কোনো জীব দেহের অস্বাভাবিকতা, অক্ষমতা বা স্বাস্থ্যহানি। প্রতিটি প্রাণীর দেহেই রোগ প্রতিরোধ ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে কাজ করলেও অনেক রোগের ক্ষেত্রে শুধুমাত্র দেহের এই রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট হয়ে ওঠে না শরীরকে সুস্থ রাখতে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে সার্বিকভাবে প্রায় প্রতি 15 জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্কের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ের তুলনায় দুর্বল, যা জনস্বাস্থ্য পরিকল্পনা ও সুরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এবার আসুন আমরা প্রতিরোধ কি সেই সম্পর্কে জানি। কোনো সমস্যা বা রোগের যেন উদ্ভব না ঘটে তার জন্য পূর্বে যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাই প্রতিরোধ বা রোগ প্রতিরোধ। উদাহরণ হিসেবে বলা যায় পোলিও ও হ্যাপাটাইটিসের মতো টিকা, যা শিশুকে ভবিষ্যতে যথাক্রমে বিকলাঙ্গ হওয়া বা হ্যাপাটাইটিস রোগ থেকে রক্ষা করে। পুষ্টি হলো খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ প্রক্রিয়ার দেহে বৃদ্ধি ঘটানো, ক্ষয়পূরণ করা এবং উৎপীড়িত খাদ্যবস্তু সঞ্চয় করে স্থিতিশক্তি অর্জন করা। অর্থাৎ বলা যায় পুষ্টি হলো শরীরের সাধারণ রক্ষণাবেক্ষণ।
পুষ্টি নিশ্চিতভাবে আমাদের শরীরে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে, এটি আমরা অস্বীকার করছি না। তবে পুষ্টি সাধারণভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিন্তু নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট প্রতিরোধ গড়ে তুলতে পারে না। এবার আসুন আমরা ভ্যাকসিন কি এবং এটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে জেনে নিই। ভ্যাকসিন হলো একটি বৈজ্ঞানিক প্রযুক্তি যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে, যাতে ভবিষ্যতে নির্দিষ্ট জীবাণুর আক্রমণ প্রতিহত করা যায়। এটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে নির্দিষ্ট প্রতিরোধ গড়ে তোলে, যেমন পোলিও, হেপাটাইটিস ও হামের মতো সংক্রামক রোগ। আপনি কি শুধুমাত্র পুষ্টি গ্রহণ করে গুটি বসন্ত, পোলিওর মতো রোগ প্রতিরোধ করতে পারবেন? আপনি কি শুধু শাকসবজি খেয়ে হেপাটাইটিস বি বা জলাতঙ্কের মতো রোগ থেকে রক্ষা পাবেন? প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে গেলাম। পুষ্টি একটি সাধারণ শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, কিন্তু রোগের জন্য নির্দিষ্ট প্রতিরোধ গড়ে তুলতে পারে না। অপরদিকে ভ্যাকসিনের ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে এটি জনস্বাস্থ্যে বিপ্লব ঘটিয়েছে। কয়েকটি উদাহরণের দিকে আলোকপাত করলে আমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবো। গুটি বসন্ত, একসময় এই রোগে লাখ লাখ মানুষ মারা যেত। ভ্যাকসিনের কল্যাণে এটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। পোলিও, এটি একটি ভয়ঙ্কর ভাইরাস জনিত রোগ যা বহু শিশুকে পঙ্গু করে দিয়েছে। আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী এটি প্রায় বিলুপ্ত, শুধুমাত্র ভ্যাকসিনের কল্যাণে। কোভিড-19, সম্প্রতি ঘটে যাওয়া একটি মারাত্মক মহামারী। এই মহামারীতে পুষ্টিকর খাবার খাওয়া ভালো হলেও মৃত্যু রোধে একমাত্র কার্যকর উপায় ছিল টিকা গ্রহণ বা ভ্যাকসিন গ্রহণ। লক্ষ লক্ষ মানুষের প্রাণ রক্ষা পেয়েছে এই ভ্যাকসিনের কল্যাণে। মাননীয় মডারেটর ও উপস্থিত সকলের উদ্দেশ্য করে আমি এই বলে আমার বক্তব্যটি শেষ করতে চাই যে আমরা ভ্যাকসিনের বিপক্ষে গিয়ে এমন এক ভুল বার্তা দিতে পারি না যা জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলবে। আমার অবস্থান স্পষ্ট, পুষ্টি এবং ভ্যাকসিন দুটোই জরুরি, কিন্তু রোগ প্রতিরোধের নির্দিষ্ট কার্যকর এবং প্রমাণিত উপায় হলো ভ্যাকসিন। ধন্যবাদ। ধন্যবাদ আনিকা তাহসিন। এরপর নিউট্রিশন টিমের দ্বিতীয় বক্তা এমডি নাজমুল হুদাকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী এবং শ্রোতাগণ। রোগ প্রতিরোধ ভ্যাকসিনের চেয়ে পুষ্টি বেশি কার্যকর। আজকে আমি এই বিষয়ের পক্ষে কথা বলবো। আমরা জানি রোগ প্রতিরোধ মানে শুধু একটি নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা নয়, বরং সমগ্র শরীরের প্রতিরক্ষা শক্তিকে এমনভাবে গড়ে তোলে যাতে সব ধরনের সংক্রমণের বিরুদ্ধে সে লড়তে পারে। আর এই সামগ্রিক প্রতিরক্ষা গঠনে পুষ্টি এবং খাদ্য হলো প্রথম এবং প্রধান অস্ত্র। আমার বিপক্ষের দলের এই প্রথম যিনি বলে কিনা কি উনি বললেন যে রোগের বিরুদ্ধে এটি কাজ করে না। এটা আসলে সম্পূর্ণ ভুল কথা এবং ভুল ধারণা। কারণ এই ভ্যাকসিন যদি আপনি যত ভ্যাকসিনে হাজারো ভ্যাকসিন যদি আপনার শরীরে আপনি যদি দিয়ে থাকেন, কিন্তু যদি এই আপনার শরীর যদি ইমিউন সিস্টেম যদি তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ওই ভ্যাকসিন কোনো কাজে লাগবে না, ফলাফল আসবে শূন্য। আর ইমিউন সিস্টেম ডেভেলপ করার জন্য আপনাকে অবশ্যই পুষ্টিকর জিনিস খেতে হবে। আর উনি আরেকটা কথা বলে গেলেন যে জলাতঙ্ক এবং অন্যান্য রোগের বিরুদ্ধে কি পুষ্টি দিয়ে এটা কি সম্ভব কিনা। তো অবশ্যই সম্ভব। এই ক্ষেত্রে সম্ভব যে এগুলা ঠিক আছে, এই ভ্যাকসিন এগুলাকে প্রতিরোধ করে, কিন্তু ওই প্রতিরোধ করার জন্য শরীরের ভিতরে যে কার্যক্ষমতা সেটা পুষ্টি ছাড়া সে পাবে না। আপনি যতই জলাতঙ্ক অথবা অন্যান্য রোগের কথা উনি যেটা বলছেন, এটা যদি আমরা এই ভ্যাকসিন প্রবেশও করাই, তাহলে যদি সে তার পুষ্টিগত সমস্যা, তার যদি পুষ্টি ইমিউনিয়ান সেল যদি তার যদি ডেভেলপ না করে, তাহলে সেক্ষেত্রে এটা অকার্যকর। তাহলে ওই এই আপনার এই ভ্যাকসিন দিয়ে আমাদের কোনো কাজই আসবে। তো মাননীয় স্পিকার, পুষ্টি হলো শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি ভিত্তি। যেমন শিশুদের যদি সঠিক পুষ্টি না থাকে, তাহলে ভ্যাকসিন কাজ করলেও তার শরীর সংক্রমণের বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া দেখাতে পারে না। প্রতিটি মানুষের শরীর আলাদা, তাই পুষ্টির চাহিদাও ভিন্ন। অতিরিক্ত ভ্যাকসিন নির্ভরতা জীবনের প্রতিরোধ গড়ার সুযোগ তৈরি হয়। যেমন এন্টি ভ্যাকসিন প্রতিরোধ ব্যবস্থা সে তৈরি করতে পারে যদি আমরা অতিরিক্ত ভ্যাকসিন প্রয়োগ করি। রোগ প্রতিরোধে জীবনের শুরুতেই পুষ্টির প্রয়োজন। যেমন গর্ভাবস্থা এবং জীবনের প্রথম 1000তম দিনে পুষ্টির ঘাটতি থাকলে জীবনের রোগ প্রবণতা অনেক বেড়ে যাবে। অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার আগেই পুষ্টির প্রভাব শুরু হয়ে যায়।
মাননীয় স্পিকার, পুষ্টি দীর্ঘমেয়াদী ভ্যাকসিন স্বল্পমেয়াদী সুরক্ষা। ভ্যাকসিন নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে, কিন্তু পুষ্টি সবকিছুর বিরুদ্ধেই কাজ করে। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, কিন্তু পুষ্টির কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আমরা এখনো লক্ষ্য করি না এবং এটা থাকেও না। তো উন্নয়নশীল দেশে টেকসই সমাধান হলো পুষ্টি, যেটা আমাদের প্রথম বক্তা বলে গিয়েছেন। ভ্যাকসিন কাজ করতেও পুষ্টি দরকার, এটাও আমার প্রথম বক্তা বলে গিয়েছেন, এবং এটা হু এবং ইউনিসেফ দ্বারা প্রমাণিত একটা সত্য। এবং প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তোলার শ্রেষ্ঠ এই প্রতিরক্ষা হলো পুষ্টি। আমরা জানি যে ব্লু জোন অঞ্চলের কথা আমরা জানি, যেখানে মানুষ শতায়ু 100 বছরের বেশি মানুষ বাস করে। তারা ভ্যাকসিনের চেয়ে তারা বেশি পুষ্টিকর খাবার খায়, এবং তারা লাইফস্টাইল তাদের অনেক অ্যাক্টিভ। তো তারা ধরতে গেলে ভ্যাকসিন প্রায় গ্রহণ করলে না বললেই চলে, কিন্তু তারা 100 বছরের বেশি তারা কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা ছাড়া তারা বেঁচে থাকে। আমরা যদি কোভিড-19 এর কথা ধরি, সেখানে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে ভ্যাকসিন দেওয়ার পরেও এই পরবর্তীতে যারা ভ্যাকসিন নিয়েছেন তারা কোনো না কোনোভাবে সাইড ইফেক্টে তারা আক্রান্ত হয়েছেন। তাদের যে ডিজিজ গুলো ছিল, ওই ডিজিজ গুলা আরো তীব্র থেকে তীব্রতার আকার ধারণ করেছে, যেটা আমরা অনেক গবেষণার মাধ্যমে এটা এখন প্রমাণিত। আমি আমাদের প্রতিপক্ষ বক্তাদেরকে কিছু কোশ্চেন করতে চাই। ভ্যাকসিন যদি পরম সুরক্ষা হতো, তাহলে কোভিড এর টিকা প্রাপ্তরাও কেন আইসিইউতে ভর্তি হলো, এবং অনেক পেশেন্ট কেন মারা গেল? বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিশুর মৃত্যুর 45% জন্য দায়ী করেছেন অপুষ্টি। প্রতি বছর প্রায় 30 লক্ষ শিশু মৃত্যু অপুষ্টির কারণে হয়ে থাকে। প্রতিপক্ষকে আরো কিছু প্রশ্ন করবো, সেটা হলো যে আপনার ভ্যাকসিন যদি এতই শক্তিশালী হয়, তাহলে অপুষ্ট রোগীর শরীরে তা কেন কাজ করে না? ভ্যাকসিন একটি ডোজ একটি রোগীর জন্য, কিন্তু পুষ্টি তো সকল রোগের জন্য মহা ওষুধ। আপনি কোনটা বেছে নেবেন? আপনি যদি প্রতিদিন শরীরকে দুর্বল রেখে কেবল টিকাই দিতে থাকেন, সেটা কি ছিদ্র ছাউনি দিয়ে ঢাকা, মানে ঘর ঢাকার মতো হবে না? এটা কি আপনার শরীরে কাজ করবে? দ্য চাইনা স্টাডি নামে একটা গবেষণা হয়েছিল, যেটা গবেষক ছিলেন ডক্টর টি কর্নেল ক্যাম্বেল, কর্নেল ইউনিভার্সিটির, এবং ডক্টর থমাস ক্যাম্বেল। ওনারা 35 বছর চীনের 65টা প্রদেশে তারা গবেষণা করে 1980 সালে দেখেছেন যে তারা যেই জিনিসটা পেয়েছেন সেটা হলো পুষ্টিকর এবং উদ্ভিদ ভিত্তিক খাদ্য দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে ভ্যাকসিনের চেয়েও বেশি কার্যকর, কারণ প্রতিদিনের দেহকে রোগের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখতে হয়। যেসব রোগ ভ্যাকসিনের প্রতিরোধ করা যায় না, সেগুলোর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র হলো পুষ্টি। এবং চায়না স্টাডি আরো বলেছেন, পুষ্টির মাধ্যমে জিনের যে পরিবর্তনটা সেটা করা যায়। সেই ক্ষেত্রে তখন আর ভ্যাকসিনের প্রয়োজন হয় না। হার্ভার্ড পিএইচ চেন স্কুল অ্যান্ড পাবলিক হেলথের একটা গবেষণা দেখা গিয়েছে যে সুষম খাদ্য যারা গ্রহণ করে তাদের জন্য ভ্যাকসিনের তেমন কোনো কার্যকারিতা নেই। তারা বলেছেন যে ফুড ইজ দ্য ফার্স্ট ডিফেন্স, মেডিসিন কামস লেটার। ব্রিটিশ মেডিকেল জার্নাল কোভিড-19 এবং নিউট্রিশন স্টাডি নিয়ে 2001 সালে যে গবেষণা করেছিলেন, তারা বলেছিলেন যে ভালো পুষ্টি না থাকলে ভ্যাকসিন 100% কার্যকর হয় না। ল্যান্সেট গ্লোবাল হেলথ স্টাডি 2019 সালে আরেকটি গবেষণা করেছিলেন, সেখানে বলেছিলেন ভ্যাকসিন কয়েকটি নির্দিষ্ট রোগ রোধ করতে পারে, কিন্তু পুষ্টি অসংখ্য রোগের প্রতিরোধ করতে পারে। ডক্টর ডি অর্নিশ, আমরা তাকে আমরা সম্মানিত, আপনার টাইম শেষ, আপনার টাইম আপ। অনুগ্রহ করে আপনার বক্তব্য শেষ করবেন। থ্যাংক ইউ। পরিশেষে আমি বলতে চাই যে ভ্যাকসিন একটি গুরুত্বপূর্ণ, তা অস্বীকার করছি না, কিন্তু এটি একটি সীমিত এবং নির্দিষ্ট সমাধান। অন্যদিকে পুষ্টি হলো সামগ্রিক, প্রাকৃতিক এবং প্রতিদিনের প্রতিরোধের কার্যকর হাতিয়ার। আমরা যদি বাংলাদেশের কথা ধরি, তাহলে দেখতে পাই গ্রামের বহু মানুষ এখনো ভ্যাকসিনের নাগালের বাইরে অথবা ভ্যাকসিন বিরোধী ধারণায় ভোগে। অথচ যদি আমরা পুষ্টিকর খাবার নিশ্চিত করতে পারি, তাহলে মানুষকে বাঁচাতে পারবো। তাই আমি যদি বলছি, এই পুষ্টি ভ্যাকসিনের থেকে বেশি কার্যকর। রোগ প্রতিরোধের ভ্যাকসিনের চেয়ে পুষ্টি অবশ্যই কার্যকর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আপনাকে। আমি টেকনিক্যাল কারণে হয়তো আমাদের হোস্টের সমস্যা হচ্ছে, উনি নেটওয়ার্কের প্রবলেমের কারণে জয়েন হতে পারতেছেন না। আমি কন্টিনিউ করতে চাচ্ছি। আমি এখন আমন্ত্রণ জানাবো বিপক্ষ দলের প্রতিযোগী লাবণ্য মল্লিককে তার বক্তব্য প্রদান করার জন্য। রোগের ভয়াল থাবার আঘাতে জীবন স্রোতে আসে হুমকি, ভোগান্তি আর কষ্টের থাকে না কোনো কমতি। দরকার শুধু সুরক্ষা, নির্ভরযোগ্য, স্পষ্ট ও সুনির্দিষ্ট। তাই পুষ্টি নয়, ভ্যাকসিনই আজ প্রমাণিত অস্ত্র। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের এই মঞ্চে সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের নির্ধারিত বিষয় রোগ প্রতিরোধে ভ্যাকসিনের চেয়ে পুষ্টি বেশি কার্যকর। বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আজকে পক্ষ দলের বক্তব্যের দিকে যদি তাকাই, তারা বারবার বলে গেলেন পুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হ্যাঁ মাননীয় মডারেটর, পক্ষ দলের সাথে একমত পোষণ করে আমিও বলছি অবশ্যই পুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেমনি ভাবে ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সমর্থ। কিন্তু মাননীয় মডারেটর, ভ্যাকসিন হলো দ্রুততর ব্যবস্থা আর অন্যটি সময় সাপেক্ষ। তাহলে আজকে আমাদের বিতর্কটি ঠিক কোথায়? আজকে পক্ষ দল পুষ্টির উপকারিতা বর্ণনা করতে করতে বিতর্কের মূল বিষয়টি থেকেই অনেক দূরে সরে এসেছেন। আজকে বিতর্কের মূল বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী গুরুত্বপূর্ণ যে দুটি ফ্যাক্টর রয়েছে, পুষ্টি এবং ভ্যাকসিন, এই দুটির মধ্যে কোনটি অধিক কার্যকর, অর্থাৎ কোন রোগ হওয়ার আগে দ্রুত এবং নির্দিষ্ট সুরক্ষা দিচ্ছে কে, পুষ্টি নাকি ভ্যাকসিন? কোনটির ফলাফল কতটা দ্রুততার সাথে আসছে সেটি তারা বর্ণনা করে যাননি। মাননীয় মডারেটর, নির্দিষ্ট রোগকে বাধা দিতে পারছে কিনা এর কোনো বাস্তব বা বৈজ্ঞানিক উদাহরণ বা তথ্য তারা দেখিয়ে যেতে পারেননি, শুধুমাত্র উদাহরণই দিয়ে গেলেন, উপকারিতা বর্ণনা করে গেলেন। এখন তাদের যুক্তি খণ্ডনে আসি। আজকে তারা বললেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হ্যাঁ, পুষ্টি রোগ প্রতিরোধের সহায়ক, তবে নির্দিষ্ট রোগ প্রতিরোধে যথেষ্ট নয়। ভ্যাকসিন নির্দিষ্ট ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে টার্গেটেড ইমিউনিটি তৈরি করে। প্রতিপক্ষ, আপনাদের প্রশ্ন করতে চাই, যদি পুষ্টি কার্যকর হতো তাহলে গুটি বসন্ত, পোলিও, ডিপথেরিয়া কিংবা করোনা এসব মহামারী শুধুমাত্র খাদ্য তালিকা পরিবর্তন করে কেন আপনারা রোধ করতে পারেননি? মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আজকে তারা বারবার ডায়রিয়ার কথা বলে গেলেন। মাননীয় মডারেটর, এক তথ্যসূত্র মতে, ICDDR-BD এর মতে বাংলাদেশে প্রায় 30,000 শিশু 2020 সালে তারা পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার পরেও তারা ডায়রিয়ার আক্রান্ত হয়েছিলেন, যে ডায়রিয়ার কথা বারবার প্রতিপক্ষ বলে গেলেন। প্রতিপক্ষ, আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পুষ্টি যদি যথেষ্ট হতো আপনাদের ভাষ্য মতে, তাহলে পুষ্টি সমৃদ্ধ শিশুরা কেন ডায়রিয়ায় আক্রান্ত হলো? আজকে মাননীয় মডারেটর তারা বলে গেলেন দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ করে। মাননীয় মডারেটর, আজকে রোগ প্রতিরোধে সময়ই কিন্তু মূল ফ্যাক্টর, তাহলে আমরা কেন কালক্ষেপণ করব? আমরা তো দ্রুত একটা ব্যবস্থা চাই। পুষ্টির প্রভাব আসতে মাস, বছর, কখনো বা বছরের পর বছর যুগও লেগে যায়, কিন্তু ভ্যাকসিন সুনির্দিষ্ট রোগের বিরুদ্ধে দ্রুত অ্যান্টিবডি তৈরি করে। তাই প্রতিপক্ষ, আপনাদের প্রশ্ন করি, যদি হুট করে কোনো প্রাণঘাতী রোগ আপনার দরজায় কড়া নাড়ে, তখন কি বলবেন? একটু অপেক্ষা করো, আমি আমার খাদ্যাভ্যাস পরিবর্তন করি, উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আজকে তারা বারবার বলে গেলেন প্রাকৃতিক এবং নিরাপদ। হ্যাঁ, পুষ্টি প্রাকৃতিক উপাদান, কিন্তু ন্যাচারাল কথাটা সবসময় যে মোর ইফেক্টিভ এমনটা নয়। আজকে তারা উপকারিতার কথা বলছেন, কিন্তু কার্যকারিতা কতটা সে বিষয়ে কোনো ব্যাখ্যা তারা দিলেন না। মাননীয় মডারেটর, ভ্যাকসিন দীর্ঘ গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল এবং সরকারিভাবে অনুমোদিত প্রতিরোধ ব্যবস্থা। প্রাকৃতিক পদ্ধতি যদি এতই যথেষ্ট হতো, তাহলে আফ্রিকার দারিদ্র পীড়িত অথচ পুষ্টিকর খাদ্যে অভ্যস্ত অঞ্চলে কেন এখনো সংক্রামক রোগে মৃত্যুর হার এত বেশি? আজকে তারা কিন্তু দারিদ্রতার কথা বলে গেছেন। আজকে তারা বলে গেছেন অনেকে পুষ্টিকর খাদ্য গ্রহণ করছে যারা ভ্যাকসিন পাচ্ছে না, উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আজকে তারা বললেন যুগ যুগ ধরে মানুষ পুষ্টিকর খাবারে অভ্যস্ত। হ্যাঁ, পুষ্টি শরীরকে সুস্থ রাখে নির্দিষ্ট একটা সময় এবং দীর্ঘমেয়াদে, কিন্তু রোগ নির্মূল কে করছে? উত্তর দিয়ে যাবেন। গুটি বসন্ত, পোলিও, হেপাটাইটিস, এগুলো কি পুষ্টি দূর করেছে নাকি ভ্যাকসিন? উত্তর দিয়ে যাবেন। ইতিহাস সাক্ষী মাননীয় মডারেটর, একমাত্র ভ্যাকসিনই সফলভাবে রোগ নির্মূল করেছে। একটি মহামারী ঠেকাতে ইতিহাসে কখনো কি শুধু পুষ্টির গুরুত্ব দিয়ে জাতিকে বাঁচানো গেছে? উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, এবার বাস্তবতার দিকে তাকান। বাস্তবতা কি বলছে? বাস্তবতা বলছে আজকে বিশ্বের অনেকেই পুষ্টিকর খাবার পায় না, সেখানে কিন্তু টিকাই একমাত্র সমাধান। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন 2022 সালে বাংলাদেশের 33% শিশু অপুষ্টিতে ভুগছিল। তথ্যসূত্র বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এই সমস্যা সমাধানে সরকার EPI এর মাধ্যমে বিনামূল্যে টিকা দিচ্ছে। আপনি যদি চান
দেশের প্রতিটি মানুষ সুরক্ষিত থাকুক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাক, তাহলে আপনারা একজনের হেলদি ডায়েটে গুরুত্ব দিবেন নাকি পুরো সমাজের ভ্যাকসিনেশন কভারেজ করবেন? উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষকে প্রশ্ন করতে চাই, যেখানে বহু মানুষ ঠিকমতো খেতেই পারে না আপনাদের ভাষ্য মতে, সেখানে কেবল পুষ্টির উপর ভরসা করে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব? উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন 2023 সালে 8,000 নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত, অধিকাংশই কিন্তু পুষ্টিকর খাবার খাচ্ছেন, কিন্তু তারা এইচপিভি টিকা নেননি। WHO জানায় এইচপিভি টিকা 90% কার্যকর। ইউনিসেফ এই টিকা চালু করার পর এর সংক্রমণ কমেছে। মাননীয় স্পিকার, রাজধানীর ক্যান্সার হাসপাতালে ভর্তি রোগীদের 80% উপর গবেষণা চালিয়ে দেখা গেছে তাদের খাদ্যাভ্যাস খুবই ভালো ছিল, পুষ্টি সমৃদ্ধ ছিল, কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না। পুষ্টিকর খাবার খেয়েও যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয়, তাহলে পুষ্টির পেছনে প্রতিরোধের আশা কতটা যুক্তিসঙ্গত? উত্তর দিয়ে যাবেন। পুষ্টি যদি যথেষ্ট হতো, তাহলে সরকার ও ইউনিসেফ কেন এইচপিভি টিকাকে বাধ্যতামূলক করছে? উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, একটু বিশ্বের স্বাস্থ্য সংস্থাগুলোর দিকে লক্ষ্য করুন। WHO বলছে ভ্যাকসিন প্রতি বছর 40 থেকে 50 লাখ প্রাণ বাঁচায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসি বলছে ভ্যাকসিন শুধু ব্যক্তি নয়, পুরো জাতিকে সুরক্ষিত করে দীর্ঘমেয়াদে। দ্য ল্যান্সেট বলছে কোভিড-19 বিশ্বে 1.3 কোটি মানুষের মৃত্যু প্রতিরোধ করেছে এই ভ্যাকসিন। তারা কোভিড এর কথা বললেন, কোভিড এর ভ্যাকসিন নেওয়ার পরে নাকি মানুষের অনেক শারীরিক জটিলতা দেখা দিয়েছে। প্রতিপক্ষ প্রশ্ন করতে চাই, আজকে কি আপনাদের কাছে মৃত্যু শ্রেয় নাকি সামান্য অ্যালার্জি? উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, পুষ্টি দীর্ঘমেয়াদে সহায়ক, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু নির্দিষ্ট ও জরুরি রোগ প্রতিরোধে টিকা হলো বিজ্ঞানের নিখুঁত ও বাস্তবসম্মত উপহার। তাই পুষ্টি কখনো রোগ প্রতিরোধ ব্যবস্থায় কার্যকর হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। আপনাকে আনমিউট করতে হবে প্লিজ। আনমিউট করবেন প্লিজ। তনি আনমিউট করবেন। তনি, আপনাকে আনমিউট করতে হবে। জি, জি, আপনি বলেন, কথা শোনা যাচ্ছে, এবার আপনার কথা শোনা যাবে। শাহনাজ সুলতানা। ধন্যবাদ মাননীয় বিচার মণ্ডলী, আজকে আমাকে এই বিতর্কে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি খুবই অবাক হয়েছি আসলে আমাদের বিতর্কের বন্ধুগণ আসলে আমাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ওনারা পাল্টা কোশ্চেনই করে গেলেন, বাট ওনারা দুর্ভাগ্যবশত আমাদের কোনো উত্তরই দিতে পারেননি। যাই হোক, আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে রোগ প্রতিরোধে ভ্যাকসিনের চেয়ে পুষ্টি বেশি কার্যকর। আমার টিমের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা খুব সুন্দর করে বর্ণনা করে গিয়েছেন যে ভ্যাকসিনের চেয়ে পুষ্টি কেন গুরুত্বপূর্ণ এবং রোগ প্রতিরোধে ভ্যাকসিনের ভূমিকা অপরিসীম। মাননীয় বিচারক মণ্ডলী, ভ্যাকসিন যদি তরবারি হয় তবে পুষ্টি হলো ঢাল। শুধু তরবারি দিয়ে যুদ্ধে যেতে যায় না, প্রয়োজনে ঢাল দিয়ে নিজেকে রক্ষা করতে হয়। তাই প্রতিরোধে প্রধান অস্ত্র পুষ্টি। পুষ্টি ইমিউন সিস্টেমকে প্রাকৃতিকভাবে শক্তিশালী করে। শরীরে ইমিউন সিস্টেম মানে শুধু ভ্যাকসিনে সেখানে প্রতিরক্ষা নয়, বরং প্রাকৃতিকভাবে শরীরে সংক্রমণ শনাক্ত এবং প্রতিরোধে ক্ষমতা রাখে। ভিটামিন এ, সি, ডি, জিঙ্ক, আয়রন, প্রোটিন সহ বিভিন্ন ভিটামিন সমূহ টি সেল, বিকে, ফ্যাগোসাইটোসিস নামক প্রতিরক্ষা কোষগুলো গঠন করে এবং কার্যক্ষমতা বাড়ায়। যেখানে হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ 2023-এর ভাষ্য মতে পুষ্টি ঘাটতি হলে ইমিউন কোষগুলো কাজ করতে পারে না, ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। যেখানে পুষ্টি অভাব থাকলে ইমিউন কোষগুলোই কাজ করবে না, সেখানে ভ্যাকসিন দিলে তাদের কিভাবে রোগ প্রতিরোধ হয়ে যাবে সেটা আমি আমার বিপক্ষের কাছে আমি কোশ্চেন রেখে যাচ্ছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইমিউনিটি এবং নিউট্রিশন ফ্যাক্ট শীট 2022-এর মধ্যে পুষ্টিহীন মানুষের মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতা 45 থেকে 70% পর্যন্ত কমে যেতে পারে। সেখানে ভ্যাকসিন দিয়ে তারা কিভাবে অপুষ্টিহীন মানুষের রোগ প্রতিরোধ করবে, রোগ মুক্ত করবে, সেটা আমার বোধগম্য নয় মাননীয় বিচার মণ্ডলী। সুতরাং ভ্যাকসিন কাজ করার জন্য দরকার পুষ্টি। ভ্যাকসিন নিজেই পুষ্টি নিজেই রোগ প্রতিরোধ করে, কিন্তু এটি বিকল্প নয়।
প্রতিরোধ করা যায়, যেমনটা আমার পূর্বের আমার টিম মেম্বার বলে গেল। ইউনিসেফ রিপোর্ট 2022-এর মধ্যে যেসব শিশু পুষ্টি ভালো তারা ভ্যাকসিন ছাড়াও অনেক রোগ সংক্রমণ প্রতিরোধে সক্ষম। সেখানে মানে কিন্তু পুষ্টি কিভাবে তাদের রোগ প্রতিরোধ করবে, এখানে যদি মানুষ খেতেই না পায়, একটা দেশের যদি এতই দুরবস্থা থাকে, ভ্যাকসিন কি তাহলে এভাবে চলে আসবে? অবশ্যই আসবে না। স্পিকার, ওয়ার্ল্ড হেলথের মধ্যে অবশ্য শরীর ভ্যাকসিন নিলেও প্রতিরোধ করতে পারে না। শারীরিক প্রতিরক্ষা, প্রাথমিক প্রতিরক্ষা যদি দুর্বল হয় তাহলে ভ্যাকসিন কাজ করবে না। তাহলে প্রশ্ন উঠবে, যদি ভ্যাকসিন কাজ করার জন্য শরীরকে আগে শক্তিশালী করতে হয় তাহলে পুষ্টি কি প্রধান প্রতিরক্ষা নয়? মাননীয় স্পিকার, অবশ্যই পুষ্টি প্রধান প্রতিরক্ষা। ওয়ার্ল্ড হেলথ ইমিউনাইজেশন এন্ড নিউট্রিশন জয়েন্ট রিপোর্ট 2023-এর মধ্যে ভ্যাকসিন ইনডিউস ইমিউনিটি, ভ্যাকসিন নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কিন্তু পুষ্টি সার্বিক সুরক্ষা দেয়। ভ্যাকসিন একটি নির্দিষ্ট রোগের জন্য তার অ্যান্টিজেনটা শরীরে ঢুকানো হয় এবং অ্যান্টিবডিটা শরীরে তৈরি হয় যেন সেই নির্দিষ্ট না। এবং যদি অপুষ্ট মানুষকে সেই ভ্যাকসিনটা দিচ্ছে তাহলে সেই ভ্যাকসিনটা কিভাবে কাজ করবে মানুষ বিজ্ঞান আমার বোধগম্য নয় সেটা। ল্যান্সেট স্টাডি 2021-এর মধ্যে কোভিড-19 দেখা গেছে যাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি ছিল তাদের মৃত্যু হার ছিল 2.5 গুণ বেশি। মাননীয় স্পিকার, ভ্যাকসিন একটা নির্দেশনা দেয় কিন্তু যুদ্ধ করে শরীর নিজে। যদি সেই শরীর দুর্বল হয় তাহলে নির্দেশনা দিয়েও কিছু হয় না। তাই আমি বলি পুষ্টি ভালো থাকলে শরীর নিজেই জানে কিভাবে রোগ ঠেকাতে হয়। মাননীয় স্পিকার, যেমনটা দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সহজলভ্য নয়, পুষ্টি প্রধান প্রতিরক্ষা আমার আগের টিম মেম্বার বলে গিয়েছেন, আমি সেখানে যেতে চাচ্ছি না। ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO রিপোর্ট 2022-এর তথ্য মতে নিউট্রিশন সেন্সিটিভ ইন্টারভেনশন রিডিউস চাইল্ড মর্টালিটি বাই আপ টু 40% ইন লো ইনকাম কান্ট্রিজ। সুতরাং পুষ্টি হলো গরিব মানুষের ভ্যাকসিন। মাননীয় স্পিকার, অতিরিক্ত ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমনটা আমরা দেখেছি কোভিড-19 এর সময় হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন এবং অনেক মানুষের মৃত্যু হয়েছে। মাননীয় স্পিকার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পজিশন রিপোর্ট 2021-এর মতে যদি ভ্যাকসিনই যথেষ্ট তাহলে কেন কোভিড-19-এ লাখ লাখ মানুষ মারা গিয়েছে? তাদের বুস্টার ডোজ দেওয়ার পরেও তাদের অনেক সমস্যা ছিল এবং তারা বারবার অ্যাটাক হয়েছিল। যদি ভ্যাকসিনে আমরা ডিপেন্ড করতাম তাহলে তারা কেন বারবার অ্যাটাক করলো? মাননীয় স্পিকার, আমি আমার বিপক্ষের কাছে আমি উত্তর জানার জন্য আমি প্রশ্নটা রেখে গেলাম। মাননীয় স্পিকার, যদি ভ্যাকসিনই রোগ প্রতিরোধ হয় তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ কেন এখনো নিউট্রিশন ফার্স্ট কৌশল নিচ্ছে? আমি আমার বিপক্ষের কাছে প্রশ্ন রেখে গেলাম। মাননীয় স্পিকার, ভ্যাকসিন প্রশিক্ষণ দেয় কিন্তু পুষ্টি প্রতিরোধ করে। ভ্যাকসিন একটি অস্ত্র কিন্তু পুষ্টি পুরো সেনাবাহিনী, তাই প্রতিরোধে পুষ্টি শেষ কথা। মাননীয় স্পিকার, আমার বিপক্ষের বন্ধুগণ বলে গেলেন যে করোনা, গুটি, বসন্ত, হেপাটাইটিস বি কি আমরা খাদ্য চেঞ্জ করে আমরা কিভাবে মেনটেন করতে পারবো? অবশ্যই আমরা খাদ্য তালিকা বারবার চেঞ্জ করবো এবং খাদ্য দিয়ে আমরা এটাকে পরিপূর্ণভাবে ইলিমিনেট করার চেষ্টা করব। আমরা যখন যে সময়ে হেপাটাইটিস হয়েছিল কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হয়নি তখন মানুষ কিভাবে সার্ভাইভ করেছে? অবশ্যই তারা খাদ্যের মাধ্যমে তারা সার্ভাইভ করেছে এবং খাদ্যের মাধ্যমে তারা পরিপূর্ণ পুষ্টি নিয়ে তাদের রোগ প্রতিরোধ করেছে। মাননীয় স্পিকার, ডায়রিয়াতে আক্রান্ত হলো কেন? আমার বিপক্ষের উনি কোশ্চেন করে গিয়েছেন, যেখানে অধিকাংশ শিশুই ছিল পুষ্টি সম্পন্ন, সেখানে মাননীয় স্পিকার পুষ্টির কিছুটা ঘাটতি থাকতে পারে এবং হয়তো খাবারের মাধ্যমে আমরা জানি যেহেতু খাবারের মাধ্যমে ডায়রিয়াটা বেশি হয়, খাদ্যজনিত সমস্যার কারণে যেহেতু ডায়রিয়াটা বেশি হয়তো সে কারণেও ডায়রিয়াটা হতে পারে। সেটা যে কোনো মানুষেরই হতে পারে, ম্যাল নিউট্রিশন, ওভার নিউট্রিশন সকল ধরনের মানুষের হতে পারে। মাননীয় স্পিকার, আমি আমার বিপক্ষের কাছে প্রশ্ন রেখে যেতে, আপনারা বলেছেন ভ্যাকসিন কার্যকর, তাহলে অপুষ্টি রোগীর ক্ষেত্রে সেটা প্রভাব ফেলতে কেন পারে না? সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। পুষ্টি যদি গুরুত্বহীন হয় তাহলে
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কেন পুষ্টি ছাড়া টিকাদান কর্মসূচি সম্পূর্ণ অসম্পূর্ণ বলে মাননীয় স্পিকার, সেটা আমাকে আমি প্রশ্ন রেখে গেলাম মাননীয় স্পিকার। যদি পুষ্টি না থাকে ভ্যাকসিনকে বহন করবে কোন শক্তি? শুষ্ক জমিতে কি ফসল ফলানো যায় মাননীয় স্পিকার? না মাননীয় স্পিকার, শুষ্ক জমিতে ফসল ফলানো যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যদি ভ্যাকসিন যদি রোগ প্রতিরোধে বেশি কার্যকর হতো তাহলে রোগ প্রতিরোধের জন্য আপনি কি আপনার অপুষ্ট শিশুকে খাবার না দিয়ে আগে ভ্যাকসিন দিবেন মাননীয় স্পিকার? প্রতিপক্ষের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম মাননীয় স্পিকার। করোনার টিকা নেওয়ার পর নরওয়েতে 23 জনের মৃত্যু হয়েছে 16 জানুয়ারি 2021 মাননীয় স্পিকার। সুস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার পরে শিশুর মৃত্যু উত্তেজনা লাটাগড়িতে। হিন্দুস্তান টাইমস বাংলা। ভ্যাকসিন নিতে নাক মুখ দিয়ে রক্ত, 1.5 বছরের শিশু কন্যার মৃত্যু। কোভিড ভ্যাকসিনে মস্তিষ্কের ক্ষতির অভিযোগ 4 মে 2000 বিবিসি নিউজ। ভ্যাকসিন নেওয়ার পরও করোনার মৃত্যু কেন? এভাবে হাজার হাজার নিউজ দেখতে পাবেন মাননীয় স্পিকার আপনি। ভ্যাকসিন নেওয়ার পরও মানুষের কেন রোগ মুক্তি হচ্ছে না, কেন মানুষের রোগ বারবার অ্যাটাক করতেছে? শুধুমাত্র একটাই কারণ মাননীয় স্পিকার, যে যাদের হচ্ছে রোগের শরীরে অপুষ্টিহীনতা, শুধুমাত্র তাদেরই সবচেয়ে বেশি অ্যাটাক করতেছে। ভ্যাকসিন নেওয়ার পরে শুধুমাত্র তাদেরই কাজ করতেছে না, এবং শুধুমাত্র ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকের কাজ করতেছে না। কারণ কি? তাদের অপুষ্টিহীনতার সমস্যাটার জন্য। এ বলে মাননীয় স্পিকার আমি আমার বক্তব্য শেষ করছি এটা বলে যে রোগ প্রতিরোধে ভ্যাকসিনের চেয়ে পুষ্টি বেশি কার্যকর। এতক্ষণ আমি আমার বক্তব্য এটাই প্রমাণ করতে চেয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিচার মন্ডলী, ধন্যবাদ সবাইকে। সম্ভবত এবার নেট কানেকশনের কারণে আবারও সমস্যা হচ্ছে। আমি এখন আমন্ত্রণ জানাবো বিপক্ষ দলের বক্তা নাদিয়া ইসলামকে তার বক্তব্য প্রদান করার জন্য। স্পিকার, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের বিষয়টি ছিল রোগ প্রতিরোধে ভ্যাকসিনের চেয়ে পুষ্টি বেশি কার্যকর, এবং এর বিরুদ্ধে আমরা যে স্ট্যান্ড পয়েন্টটি নিয়েছিলাম, আমাদের প্রথম বক্তা এসে যেটি ক্লিয়ার করে দিয়ে গিয়েছিল যে রোগ প্রতিরোধে পুষ্টি ও ভ্যাকসিন উভয় জরুরি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুষ্টির চেয়ে ভ্যাকসিন বেশি কার্যকর হয় বা ভ্যাকসিনের বেশি দরকার হয়। এখন আসি যে আমাদের ভ্যাকসিন কেন দরকার। মাননীয় স্পিকার, ভ্যাকসিন আমাদের কি কাজ করে? ভ্যাকসিন আমাদের মরণব্যাধি রোগ থেকে রক্ষা করে, যেমন পোলিও, হ্যাপাটাইটিস, এইচপিভি, কোভিড-19 ইত্যাদি। এছাড়া হার্ড ইমিউনিটি নামে একটি টার্ম রয়েছে। তারা যেহেতু এত নিউট্রিশন নিয়ে কথা বলছে, পুষ্টি নিয়ে কথা বলছে, যে পুষ্টি যদি থাকে তাহলে আসলে হচ্ছে গিয়ে আমাদের ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে লক্ষ্য করুন, সদ্য নবজাত শিশু যারা রয়েছে তাদের পুষ্টির উৎস শুধুমাত্র মায়ের বুকের দুধ, এর বাইরে তাদের কিন্তু আর কোনো উৎস নেই পুষ্টির জন্য। তাদের যে ইমিউনিটি সিস্টেমটা সেটা কিন্তু একজন গ্রোন আপ, সে যে নিয়মিত খাদ্য খাচ্ছে এবং পুষ্টি পাচ্ছে তার থেকে সম্পূর্ণরূপে আলাদা। এবং যারা বয়োবৃদ্ধ অর্থাৎ যারা প্রবীণ ব্যক্তিবর্গ, তাদেরও কিন্তু ইমিউনিটি সিস্টেম, আপনি তাদের যতই পুষ্টিকর খাবার খাওয়ান না কেন, তাদের ইমিউনিটি সিস্টেম একজন অ্যাডাল্টের ইমিউনিটি সিস্টেমের মতো হবে না। এটা এই যে তাদের জন্য যে ভ্যাকসিন গুলো হচ্ছে কি অ্যাপ্লাই করা হয় বয়স অনুসারে, সেটা হচ্ছে কি হার্ড ইমিউনিটি সিস্টেমের জন্য অ্যাপ্লাই করা হয়। এই হার্ড ইমিউনিটি সিস্টেমের জন্য ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। এছাড়া মহামারী রোধ করা। স্পিকার, এখন আমরা পোলিওর কথা শুনি না, এখন আমরা স্মল পক্সের কথাও শুনি না। কেন শুনি না? কারণ এগুলোর ভ্যাকসিন অ্যাপ্লাই করার কারণে এই রোগগুলো এমন ভাবে পৃথিবী থেকে অলমোস্ট মুছে গিয়েছে যে আমাদের কাছে মনে হয় না যে এই রোগগুলো এক্সিস্ট করে। এই যে রোগগুলো, আমরা যদি এই ভ্যাকসিন অফ করে দিই, আমরা যদি নিউট্রিশিয়াস ফুড খাওয়া শুরু করে দিই তাদের ভাষ্য মতে, যে আমরা যদি পুষ্টিকর খাবার গ্রহণ করি তাহলে তো ভ্যাকসিনের কোনো দরকার নেই। তাহলে পোলিওর যে টিকা নেওয়া এবং হচ্ছে কি স্মল পক্সের যে টিকা নেওয়া, এগুলো নেওয়া যদি আমরা অফ করে দিই, নবজাত শিশুদের দেওয়া বন্ধ করে দিই, তাহলে এগুলো আবার প্রকট আকারে ধারণ করবে এবং আবার আমাদের পুরো বিশ্ব এই মহামারীতে ছেয়ে যাবে। এছাড়া ইমিউনিটি সিস্টেমকে আরো শক্তিশালী করা। কারণ স্পিকার, সবাই তো জন্মগতভাবে সমান ইমিউনিটি সিস্টেম নিয়ে জন্মায় না।
কারো কারো জেনেটিক ভাবে ইমিউনিটি সিস্টেম কম, কারো হচ্ছে গিয়ে দরিদ্রগত কারণে ইমিউনিটি সিস্টেম কম, কারো হয়তো বা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টের কারণে, অর্থাৎ আমরা যে শুধুমাত্র খাবার খাচ্ছি এই খাবারটাই যে আমাদেরকে যে বিল্ড আপ করছে তা কিন্তু নয়, আমাদের এনভায়রনমেন্ট ফ্যাক্ট করে, আমাদের চারপাশের বায়ু বাতাস সবকিছু আমাদেরকে ফ্যাক্ট করে। এই যে আমাদের যে বাতাস বা আমরা যে হচ্ছে গিয়ে যে পানি খাচ্ছি, আমরা যা করছি এই সবকিছু যে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলে, এই ইম্প্যাক্টটা আমাদের যে ইমিউনিটি সিস্টেম যে একা লড়তে পারে না সেটাকে আরো শক্তিশালী করার জন্য আজকে আমাদের ভ্যাকসিন দরকার। মাননীয় স্পিকার, নভেম্বর 10 তারিখে আমাদের হচ্ছে গিয়ে ভ্যাকসিন ডে পালন করা হয়। সেখানে 2020 সালের প্রতিপাদ্য ছিল ভ্যাকসিন আর নট জাস্ট চয়েস, দেয়ার রেসপন্সিবিলিটি। দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু ভ্যাকসিন টু প্রিভেন্ট ইয়োরসেলফ। এখন আমরা কেন বলছি যে কখনো কখনো পুষ্টির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন? কারণ ভ্যাকসিন তৎক্ষণিক লাইফ থ্রেটনিং রোগ থেকে আমাদের প্রতিরোধ করতে পারে। আজকে কুকুর বিড়াল খামচি দিতে পারে, আজকে আমার ডিপথেরিয়া রোগ হতে পারে, আজকে আমি কোভিডে আক্রান্ত হতে পারি। এই সমস্ত ক্ষেত্রে আমি যদি ইনস্ট্যান্ট ভ্যাকসিনটা না নিই, আমি যতই ওয়েল নারিশড হই না কিসের জন্য, আমার মৃত্যু নিশ্চিত, জলাতঙ্কে মৃত্যু নিশ্চিত, ডিপথেরিয়াতে মৃত্যু নিশ্চিত। এই যে লাইফ থ্রেটনিং যে রোগগুলো রয়েছে এখান থেকে বাঁচার জন্য আজকে আমাদের ভ্যাকসিনের প্রয়োজন। অপরদিকে যদি আমরা পুষ্টির সাথে কম্পেয়ার করি, পুষ্টি আপনার স্বাস্থ্যকে ধীরে ধীরে গড়ে তুলবে। আপনি যদি আজকে পুষ্টিকর খাবার খাওয়া শুরু করেন, আপনি কালকে সুস্থ হয়ে যাবেন না। আপনার শরীরের বিল্ড আপ হতে 1 সপ্তাহ থেকে শুরু করে 1 মাস সময় নেবে। এই যে একটা লং টার্ম প্রসেস, এই লং টার্ম প্রসেস আপনার শরীর ততদিন অপেক্ষা করবে নাকি সেটা আপনিই ভালো বলতে পারবেন। এছাড়া আপনি যতই পুষ্টিকর খাবার খান না কেন, আপনাকে যে কোনো ইনফেকশন, যে কোনো প্রকার হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল ডিজিজ আক্রমণ করতে পারে। এবং এই যে ইনফেকশন গুলো এবং এই যে ডিজিজ গুলো, এগুলো প্রতিরোধ করার জন্য আপনার ভ্যাকসিনেটেড থাকতে হবে। এটা আপনার ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। এছাড়া হেলদি ডায়েট আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে কার্যকর ভূমিকা রাখবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা আপনাকে এই নিশ্চয়তা দিতে পারবে না যে আপনি ইনফেকশন এবং ছোঁয়াচে রোগ, বিভিন্ন সেক্সুয়াল কন্টিনেন্টাল ডিজিজ এগুলো থেকে আপনাকে রক্ষা করবে। মাননীয় স্পিকার, আমরা যদি তাকাই পরিসংখ্যানের দিকে তাহলে দেখা যাবে যে WHO অনুসারে 2 থেকে 3 মিলিয়ন মানুষের মৃত্যু প্রিভেন্ট করা হয়েছে এই ভ্যাকসিনের মাধ্যমে। শুধু তাই নয়, ম্যালাস মৃত্যুর রেট 73% কমানো হয়েছে 5 বছরে এই ভ্যাকসিনের মাধ্যমে। এটার সোর্স হচ্ছে কি ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মান স্পিকার, এই যে কোভিড-19 যে বললো, কোভিড-19 এর কারণে হচ্ছে গিয়ে যে বিভিন্ন অ্যালার্জেটিক রিঅ্যাকশন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কোভিড-19 এর ভ্যাকসিনের আগে 4 থেকে 5 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল এবং ভ্যাকসিনের পরে এই মৃত্যুর রেট 1000-এরও নিচে কমে এসেছে গ্লোবালি। যেখানে তারা অ্যালার্জির কথা বলছে সেখানে আমি মৃত্যুর কথা বলছি। এছাড়া দ্বিতীয় বক্তা এসে একটি স্টেটমেন্ট দিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে কি হার্ভার্ড TH10 এর যে সুষম খাদ্য যারা গ্রহণ করে তাদের ভ্যাকসিনের প্রয়োজন নেই। এবার আমি হার্ভার্ড TH10 এর একটি পেপারের হুবহু কিছু অংশ তুলে ধরবো। সেটি হচ্ছে both vaccine and nutrition are essential for public health but they serve different purpose and vaccine directly prevent infectious disease while good nutrition supports overall health and immunity system. অর্থাৎ দুইটার পারপাস সম্পূর্ণ ভিন্ন। আপনি একটিকে বাদ দিয়ে শুধুমাত্র আরেকটি নিয়ে জীবন অতিবাহিত করতে পারবেন না। তাই মাননীয় স্পিকার, আমি এই বলে আজকে আমার বক্তব্য শেষ করতে চাই যে পুষ্টি আপনাকে শক্তিশালী করে তুলবে কিন্তু ভ্যাকসিন আপনাকে দিবে সুরক্ষা। আর আমাদের বক্তব্যের বিষয়টি হচ্ছে রোগ প্রতিরোধে ভ্যাকসিনের চেয়ে পুষ্টি বেশি কার্যকর। এখন আপনি চিন্তা করুন, আপনি শুধুমাত্র আপনার যে বিল্ড আপ সেটি নিয়ে থাকবেন নাকি আপনি সুরক্ষা নেবেন। সুরক্ষাটা কিন্তু সবার আগে। তাই আমি বিচারকগণের কাছে ছেড়ে দিচ্ছি এবং ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বক্তব্য দানের জন্য। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে। আমি এখন পক্ষ দলের থেকে দলনেতাকে অথবা তাদের প্রতিনিধিকে বলবো যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনার সময় মাত্র 1 মিনিট। পক্ষ দল থেকে যে বক্তব্য প্রদান করবেন দয়া করে ক্যামেরা অন করবেন। আপনার সময় 3 মিনিট। আপনার বিপক্ষ দলের বক্তারা যে প্রশ্নগুলো করে গেছে সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন।
আপনার শেষে আপনাকে আরেকবার আপনার 1 মিনিট বা 2 মিনিট সময় দেওয়া হবে আপনার ক্লোজিং স্টেটমেন্ট দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য। বিপক্ষ দলের ভাষ্যমতে এখন যিনি স্পিচ দিয়ে গেলেন যে সবাই সমান ইমিউন সিস্টেম নিয়ে জন্মায় না, তাহলে কি তাদের জন্য ভ্যাকসিনে কি একমাত্র সুরক্ষা কিনা? আসলে ইমিউন সিস্টেম নিয়ে কেন জন্মায় না? কারণ যে মায়ের দ্বারা সে ডেলিভার্ড হচ্ছে সেই মাটাই হচ্ছে অপুষ্টিহীনতায় ভুগতেছিল দেখে বাচ্চাটাও অপুষ্টিহীনতার জন্যই বাচ্চাটাও সে ম্যালনারিশড হয়েছে। আদারওয়াইজ যদি মা সঠিকভাবে পুষ্টি পেত তাহলে বাচ্চা ম্যালনারিশড হতো না। আর করোনার সময় ওনারা বারবার বলছিলেন যে করোনার সময় করোনা বা গুটি বসন্ত এইগুলা কি খাবারের মাধ্যমে খাবারের প্যাটার্ন বারবার চেঞ্জ করবো কিনা, বা যদি হঠাৎ করে আমাদের কোনো রোগ আমাদের আক্রমণ করে তাহলে কি আমরা খাবার প্যাটার্ন চেঞ্জ করার জন্য বসে থাকবো কিনা? ইয়েস মাননীয় স্পিকার, অবশ্যই আমরা ইনস্ট্যান্টলি খাবার চেঞ্জ করে আমরা আমাদের রোগ প্রতিরোধ বাড়িয়ে তুলতে পারি। কিন্তু আমরা দেখেছি করোনার সময় কি করোনা ভাইরাস অ্যাটাকের পর কি সাথে সাথে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গিয়েছিল, নাকি লক্ষ লক্ষ মানুষ মৃত্যু যাওয়ার পরে তারপরে যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে মাননীয় স্পিকার? কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরেও অতটা ইফেক্টিভ ছিল না, কারণ অধিকাংশ মানুষের এত বছর পরে সেই করোনা চলে গেছে 2022-এ 25-এ এসে মানুষের হাইপারসেনসিটিভিটি ইভেন শ্বাসকষ্ট পর্যন্ত মানুষ ফেস করতেছে শুধুমাত্র ভ্যাকসিনের জন্য। ইভেন এটাও দেখা গিয়েছে গবেষণায় যে যেই মানুষটা ভ্যাকসিনই নেয়নি তার ইমিউন সিস্টেম এখনো অনেক বেশি, কারণ সে এখনো কোনো হাইপারসেনসিটিভিটি বা শ্বাসকষ্ট কোনো জটিলতায় ভুগেনি। মাননীয় স্পিকার, ওনাদের ভাষ্যমতে ডায়রিয়াতে এত শিশু আক্রমণ হলো কেন, যে যারা খুব বেশি পুষ্টি মানে যাদের অনেক বেশি পুষ্টি ছিল কিন্তু তারা কেন আক্রান্ত হলো? মাননীয় স্পিকার, ডায়রিয়াতে শুধু অপুষ্টিহীনতায় যে ডায়রিয়া শুধুমাত্র যে এভাবে ডায়রিয়া হয় তা না, কিন্তু ডায়রিয়া আমরা জানি যে খাবারের মাধ্যমে ডায়রিয়াটা হয়, যে আনহাইজেনিক কোনো ধরনের খাবার বা পানি খেলে সেক্ষেত্রে ডায়রিয়াটা হয়। আসলে ডায়রিয়াটা খুবই ডায়রিয়া হবে এবং প্রপার ডায়েট মেনটেনের মাধ্যমে ডায়রিয়া ভালো হয়ে যাবে, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় নয়। মাননীয় স্পিকার, আমার বিপক্ষের বক্তা বলে গেলেন যে সুরক্ষা সবার আগে কিনা। সুরক্ষাটা অবশ্যই সবার আগে, কিন্তু আপনি যদি দেখেন যে যখন মানুষ এশিয়ান সময়ে আদিম সময়ে যখন মানুষের কোনো ভ্যাকসিন ছিল না, কোনো সায়েন্টিফিক ল্যাব ছিল না, মানুষরা কিভাবে তাদের প্রতিরক্ষা বাড়িয়েছে, এবং এখনকার সময় থেকে তখনকার মানুষ 100 বছর 120 বছর বেঁচে ছিল, কিভাবে সম্ভব হয়েছিল? মাননীয় স্পিকার, অবশ্যই তারা সঠিক খাদ্য অভ্যাস খেয়েছিল, মেনটেন করেছিল, সঠিক খাদ্য খেয়েছিল এবং খাবারের মাধ্যমে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছিল, দেখে তারা এত বছর পর্যন্ত বেঁচে ছিল। মাননীয় স্পিকার, আমরা যদি কিছু এরিয়া দেখি ব্লু রিজন, যেমন হচ্ছে যে জাপান বা চায়নার কিছু এরিয়া আছে, তারা হচ্ছে যে দীর্ঘ সময় অনেক বছর বেঁচে থাকে। কিভাবে? ভ্যাকসিন দিয়ে না মাননীয় স্পিকার, শুধুমাত্র ভ্যাকসিনেই এত বছর বাঁচা সম্ভব নয়, ভ্যাকসিনেই এত সুরক্ষা দেওয়া সম্ভব নয় যদি না তাদের ডায়েট হেলদি থাকে। হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট প্ল্যানিং এর মাধ্যমে তাদের এত বছর বাঁচা সম্ভব হয় এবং তারা রোগমুক্ত থাকতে পারে। মাননীয় স্পিকার, ওনাদের বহু মানুষ খেতে পায় না। ওনাদের আরেকটা কথা ছিল যে যেখানে বহু মানুষ খেতে পায় না, কিন্তু ভ্যাকসিন কিভাবে পাবে? কিন্তু যেখানে হচ্ছে বহু মানুষ, এমনও বিশ্বের অনেক দেশ আছে যেখানে অনেক মানুষ খেতে পায় না, ঠিক আছে, খেতে পায় না, কিন্তু তাদেরকে ভ্যাকসিন অ্যাভেলেবল না। তারা কিভাবে তাদের সার্ভাইভ করতেছে? অবশ্যই খাবার খেয়ে সার্ভাইভ করতেছে। কি খাচ্ছে? তাদের লোকালি যেটা প্রডিউস করতেছে, যেটা তারা ফ্রেশ ফার্ম থেকে প্রোডাকশন করতেছে, অবশ্যই সেখান থেকে তারা খাবার গ্রহণ করতেছে এবং সেভাবেই তারা রোগ প্রতিরোধ করতেছে। শেষ করবেন প্লিজ। ঠিক, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আসলে এতক্ষণ কথার মাধ্যমে আমি এটাই প্রমাণ করতে চেয়েছি যে ভ্যাকসিন নয়, আলটিমেটলি পুষ্টিটাই হচ্ছে রোগ প্রতিরোধের প্রধান
কার্যক্রম এবং পুষ্টির মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ করতে পারি, ভ্যাকসিন নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বক্তা। আমি এখন বিপক্ষ দলের পক্ষ থেকে তাদের যুক্তি খণ্ডনের জন্য আমন্ত্রণ জানাবো। কে আসবেন? দয়া করে নাদিয়া ইসলাম আসবেন আপনি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, যেহেতু জাপান নিয়ে অনেক কথা হলো যে জাপানের মানুষরা ভ্যাকসিন নেয় না, এই না সেই না, তো আমরা এখন আসি যে জাপানে কোন ভ্যাকসিন গুলো স্কুলে এবং হচ্ছে তাদের প্রি স্কুল, স্কুল এবং তাদের হাই স্কুল পর্যায়ে দেওয়া হয় বাধ্যতামূলক ভাবে। এটি হচ্ছে গিয়ে WHO এর, আপনি ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন যে জাপান ভেরিফাইড ভাবে কোন কোন ভ্যাকসিন গুলো নেয়। এই ভ্যাকসিন গুলো হচ্ছে গিয়ে BCG, DPT IPV, HIV, PCV30, হেপাটাইটিস বি, MR, ভ্যারিসেলা এবং জাপানি লোকদের জন্য স্পেশালি ভাবে বানানো ভ্যাকসিন জাপানিজ এনসেফিলাইটিস এবং রোটাভাইরাস। এগুলো জাপান স্পেশালি তাদের স্কুলে, কলেজে এবং ইউনিভার্সিটি লেভেলে বয়স অনুযায়ী প্রোভাইড করে থাকে ফ্রিতে। এটা হচ্ছে কি জাপানের রহস্য দীর্ঘদিন থাকা। এবার আমি হচ্ছে কি তাদের প্রশ্নের উত্তরগুলো দিই। তো প্রথম বক্তা এসে তার কথার মধ্যে কিছু ছিল যে ঠান্ডা, জ্বর, ফ্লু ভাইরাস এগুলো হচ্ছে গিয়ে শরীর প্রতিরোধ করে, এবং শরীর প্রতিরোধ করে কিভাবে, সেটা হচ্ছে গিয়ে পুষ্টির মাধ্যমে। মানুষ স্পিকার, আমরা যদি হচ্ছে গিয়ে বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, 1979 সালে বাংলাদেশে ইপিআই প্রোগ্রাম চালু করা হয়। কেন চালু করা হয়? কারণ তখন বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জার পরিমাণ এত বেশি বেড়ে গিয়েছিল, ফ্লু এর পরিমাণ এত বেশি বেড়ে গিয়েছিল, ঠান্ডা জ্বরের মতো সামান্য রোগ যেটা এখন আমরা নাপা খেয়ে সারিয়ে ফেলি, সেই রোগগুলো এত বেশি বেড়ে গিয়েছিল যে তখন ডেথ রেট বেড়ে গিয়ে আপ টু 45% হয়ে গিয়েছিল। তখন WHO বাংলাদেশে ইপিআই প্রোগ্রাম চালু করে, যে যারা হচ্ছে কি ফ্রি ভ্যাকসিন প্রোভাইড করছে এখন পর্যন্ত। সেখানে কি কি ভ্যাকসিন প্রোভাইড করা হচ্ছে গিয়ে বিসিজি কি কাজ করে? বিসিজি ঠান্ডা, জ্বর, ফ্লু এর কাজ করে। এরপর আসি হচ্ছে গিয়ে প্যান্টাভ্যালেন্ট কি কাজ করে? প্যান্টাভ্যালেন্ট কাজ করে হচ্ছে গিয়ে ডিপথেরিয়া, হুপিং কফ, তারপর হচ্ছে গিয়ে টিটেনাস, এই সমস্তর বিরুদ্ধে। এবং সবশেষে যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে গিয়ে নিউমোনিয়া। এই নিউমোনিয়া এখন কমে আসছে শুধুমাত্র হচ্ছে গিয়ে নিউ কোকোলা ভাইরাস ভ্যাকসিনের কারণে। এরপর তাদের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, শরীর যদি ভিতর থেকে দুর্বল হয় তাহলে ভ্যাকসিন কিভাবে কাজ করে? ক্যান্সার পেশেন্টদের দেখেন, শরীর দুর্বল হলে কিভাবে ভ্যাকসিন কাজ করে, কিভাবে মেডিসিন কাজ করে, এটা সবচেয়ে ভালো উত্তর হচ্ছে ক্যান্সার পেশেন্ট। আশা করি আমার এর চেয়ে বেশি কিছু এক্সপ্লেইন করা লাগবে না। এরপর পুষ্টি, ভাইরাস, ছত্রাক এসব থেকে রক্ষা করে না। পুষ্টি, ভাইরাস, ছত্রাক এসব থেকে রক্ষা করে না। আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম সেটা প্যাথোজেনের বিরুদ্ধে প্রথমে ফর্মালি কাজ করে। যখন এই যে প্যাথোজেন গুলো আছে অর্থাৎ ভাইরাস, ছত্রাক, এগুলো যখন আবারও হচ্ছে গিয়ে প্যাথোজেনের বিরুদ্ধে আরো বেশি স্ট্রং হয়ে উঠে, তখন আমাদের কি করা লাগে? আমাদের হচ্ছে গিয়ে শর্টস নেওয়া লাগে, অ্যান্টিবায়োটিক শর্টস যেটাকে বলে, যেটা হচ্ছে গিয়ে স্পেশালি ছত্রাক এবং হচ্ছে গিয়ে ভাইরাসের জন্য তৈরি সেগুলো। তারপর আরো একটি প্রশ্ন ছিল যে যে সকল জায়গায় এখনো ভ্যাকসিন পৌঁছায়নি সেখানে কিভাবে মানুষ টিকে রয়েছে। স্পিকার, আমাকে কয়েকটা জায়গা দেখান যেখানে এখন পর্যন্ত ভ্যাকসিন পৌঁছায়নি। আপনি আফ্রিকার কথা বলবেন? আফ্রিকাতে WHO টিম সারাক্ষণ লেগে থাকে সেখানকার ম্যাল নিউট্রিশন চিলড্রেনদের পেছনে। তাদেরকে হচ্ছে গিয়ে বিভিন্ন ভাবে সাপ্লিমেন্ট হোক, অ্যান্টিবায়োটিক হোক, ডোজ হোক, যে কোনো ভাবে তাদেরকে হচ্ছে গিয়ে তাদের ইমিউনিটি সিস্টেমটা যাতে আপ করা যায়, অর্থাৎ ভ্যাকসিনের মাধ্যমে আপ করা যায়। কারণ তারা জানে তাদের কাছে খাবারের সোর্স খুব বেশি একটা নাই। তাদের যে পরিমাণ আপনি ম্যালনিউট্রিশনাস চিলড্রেন পাবেন, বাচ্চাগুলো পাবেন, তাদের সার্ভাইভ করারই কথা না। তারা সার্ভাইভ করছে কিভাবে? তারা সার্ভাইভ করছে এই ভ্যাকসিন গুলোর কারণে। এরপর তৃতীয় বক্তা এসে বলে গিয়েছিল যে বাচ্চা ম্যালনিউট্রিশনিস্ট হয় কারণ মা ম্যালনিউট্রিশনে ভুগছে তাই। এটা একটা ভুল কথা। বাচ্চা যদি ম্যালনিউট্রিশনেট না হয় এবং আন্ডারওয়েট না হয়, তারপরও বাচ্চার ইমিউনিটি সিস্টেম উইক থাকে, তাকে বানানোই হয়েছে এভাবে প্রাকৃতিকগত ভাবে, যে কারণে তাকে ভ্যাকসিন নিতে হয় তার পারিপার্শ্বিকের সাথে কোপ আপ করতে এবং প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই করতে। এবং সবশেষে এটা বলে আমি শেষ করতে চাই যে আমরা বলছি না যে পুষ্টির কোনো দরকার নেই, আপনারা পুষ্টি বাদ দেন, পুষ্টি বাদ দিয়ে শুধুমাত্র ভ্যাকসিন নেন। আমরা বলতে চাচ্ছি পুষ্টিরও দরকার আছে,
ভ্যাকসিনেরও দরকার আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুষ্টির থেকে বেশি ভ্যাকসিনের দরকার পড়ে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে। আমি সবশেষ 1 মিনিটে পক্ষ দলের দলনেতাকে বলবো, তা আপনার ক্লোজিং স্টেটমেন্ট, জাস্ট 1 মিনিট সময় পাবেন। 1 মিনিটের আপনি বেশি সময় পাবেন না। ক্লোজিং স্টেটমেন্ট 1 মিনিটে জয় দিবেন। শাহনাজ সুলতানা। মাননীয় স্পিকার, ওনারা হয়তো ভুলে গিয়েছে যে নাপা হচ্ছে মেডিসিন, নট আ ভ্যাকসিন। অ্যাকচুয়ালি দে হ্যাভ টু নো দি ডিফারেন্স বিটুইন ভ্যাকসিন এন্ড মেডিসিন। ওকে, সো আমি মাননীয় স্পিকার আপনাকে একটা রিয়েল উদাহরণ দিতে চাই যে নবজাতক জন্মের পর থেকেই কেন মায়ের বুকের দুধ দেওয়া হয়, কেন ভ্যাকসিন দেওয়া হয় না? যদি ভ্যাকসিনই তাদের রোগ প্রতিরোধের প্রধান কারণ হয়ে থাকে, তাহলে কেন ভ্যাকসিন না দিয়ে বুকের দুধ দেওয়া হয়? মাননীয় স্পিকার, আসেন সেই যুক্তিতে। মায়ের দুধে আছে ইমিউনোগ্লোবিন এ, অ্যান্টিবডি, ল্যাক্টোফেরিন এন্ড ল্যাক্টোপারঅক্সিডেজ সাইটোকাইনেজ, যেগুলি হচ্ছে বাচ্চার ভিতরে ঢুকে এবং সেইগুলো অ্যান্টিবডি তৈরি করে। মাননীয় স্পিকার, সেজন্য বুকের দুধ খাওয়ানো হয় এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কে খুবই তারা প্রমোট করেছে এবং তারা বলেছে 6 মাস পর্যন্ত তার বুকের দুধ খাওয়াতে হবে, নট ইভেন আ ড্রপ অফ ওয়াটার। মাননীয় স্পিকার, তাহলে তো বলতো যে শুধু শুধু ভ্যাকসিন দিয়ে দাও, বুকের দুধের কোনো দরকার ছিল না। মাননীয় স্পিকার, অবশ্যই বুকের দুধের দরকার আছে এবং সাথে সাথে মায়ের সঠিক পুষ্টিরও দরকার আছে। মা যদি সঠিক পুষ্টি পায়, তাহলে হচ্ছে বাচ্চাও সঠিক পুষ্টি পাবে এবং বুকের দুধের মাধ্যমে বাচ্চা সঠিক পুষ্টি পাবে। মাননীয় স্পিকার, সেখানে হচ্ছে ওনারা আসলে অনেক কিছুই বলে গেলেন। ওনারা হয়তো থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আসলে আমার বক্তব্যের মূল কারণই হচ্ছে আমি বারবার এটাই বুঝাতে চাচ্ছি যে পুষ্টি হচ্ছে রোগ প্রতিরোধের প্রধান কার্যক্রম, নট ভ্যাকসিন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমি বিপক্ষ দলের পক্ষ থেকে দলনেতা অথবা তার প্রতিনিধি কাউকে বলবো আপনার ক্লোজিং স্টেটমেন্ট দেওয়ার জন্য। আপনি সময় পাবেন 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। আমার ক্লোজিং পয়েন্টের জন্য প্রথমত আমি নাপাকে ওষুধ হিসেবে রেফারেন্স দিয়েছিলাম যে বর্তমানে নাপা খেলেই সেরে যাচ্ছে, কিন্তু আগে সারতো না। এই যে এই পর্যন্ত নাপাতে অল্পতেই যে শেষ হয়ে যাচ্ছে, এইটার কারণ হচ্ছে গিয়ে আমরা যে বিসিজি টিকাটা ছোটবেলায় নিয়েছিলাম না, এটা ছিল আমার পয়েন্ট। উনি হয়তো বা অন্যভাবে নিয়েছে এবং শিশু খাদ্যের যে ব্যাপারটা সেটা উনি হচ্ছে গিয়ে ভুলভাবে রেফারেন্স করেছে। যাই হোক, আমি আমার ক্লোজিং পয়েন্টে আসি। মাননীয় স্পিকার, আমরা যদি লক্ষ্য করি বর্তমানে বাংলাদেশে জরায়ু ক্যান্সার, অ্যানাল ক্যান্সার খুব বিকটভাবে বেড়ে যাচ্ছে এবং আমি আশা এবং এই যে যারা এতে ঝুঁকছে বা এটা যাদের বাড়ছে, তারা সবাই কিন্তু টিনেজার, অ্যাডাল্ট, এর বেশি বয়স্ক খুব বেশি কেউ কিন্তু না। এরা কিন্তু সবাই ওয়েল নারিশড, ওয়েল ফিডেড, সবকিছু ঠিক আছে। তারপরও কেন তারা এই ক্যান্সারে ভুগছে এবং কেন তাদেরকে আমাদের এইচপিভি দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। এটাই হচ্ছে আমার পয়েন্টের জায়গা যে আপনি যতই ওয়েল নারিশড হন না কেন, আপনার যখন কিছু রোগ বাঁধবে এবং আপনার রোগ প্রতিরোধ করার সময়টা আসবে, তখন আপনার ভ্যাকসিনের শরণাপন্ন হতে হবে। এটাই ছিল আজকে আমাদের দলের সকলের বলার জায়গা যে রোগ প্রতিরোধ, পুষ্টি ও ভ্যাকসিন উভয়ই জরুরি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুষ্টির চেয়ে বেশি দরকার হয় ভ্যাকসিনের। যেমন এই এইচপিভি ভ্যাকসিনটা বর্তমানে আমরা সবাই এটা নিয়ে হচ্ছে খুবই কনসার্ন। তো এটাই ছিল আমার ক্লোজিং স্টেটমেন্ট। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ পক্ষ এবং বিপক্ষ দল উভয় দলের বক্তাদেরকে। আমাদের বিচারক মন্ডলী ওনারা ওনাদের বক্তব্য মানে আপনাদের সবার বিতর্ক করে দেখছেন। অবশ্যই উনি আমাদের বিচারক আপনাদের রেজাল্ট খুব দ্রুত পেয়ে যাবেন। আমি আমাদের বিচারক মন্ডলীকে তাদের বক্তব্য, তাদের খুব সংক্ষেপে তাদের এই বিতর্ক সম্পর্কে তাদের কি মতামত, সেজন্য আমি সাইমা শারমিন চৌধুরী আপুকে কিছু বলতে বলবো। আপু। জি, আসসালামু আলাইকুম আপু, কেমন লাগলো আপনার বিতর্ক প্রতিযোগিতা? আপনার অনুভূতি একটু বলবেন? জি, আসলে আজকের বিতর্ক প্রতিযোগিতা এত সুন্দর ছিল, এতই একটা মানে খুবই একটা ইনফরমেটিভ একটা আলোচনা ছিল। আমি খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের যারা পার্টিসিপেন্ট ছিল প্রত্যেকের মানে জটিল জটিল বিষয়গুলো এত সুন্দর করে এত অল্প সময়ের মধ্যে আমার সামনে তুলে ধরেছেন। আমি খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম। বিষয়টা হচ্ছে আসলে এখানে
আমাদের রোগ প্রতিরোধের ক্ষেত্রে ভ্যাকসিনের চেয়ে পুষ্টি কতটুকু গুরুত্বপূর্ণ অথবা না মানে কম গুরুত্বপূর্ণ কিনা এই বিষয়টা, কিন্তু এই বিষয়টা হাইলাইট করতে উনি যতগুলো ডাটা এনেছেন এভিডেন্স বেসড এবং আমাদের আজকের ওয়ার্ল্ডে এবং আমাদের দেশের অ্যাসপেক্টে যা যা ওনারা প্রেজেন্ট করেছেন, প্রতিটি ক্ষেত্রে আসলে আমরা যেটা দেখতে পেলাম, আমি বলবো যে দুটো বিষয়ই একটার সাথে সাপ্লিমেন্ট আর কি, পরিপূরক। তো এখানে যুক্তিতর্কের ভিতরে অনেক কিছু জানতে পেরেছি এবং খুবই একটা প্রাঞ্জল একটা পরিবেশ ছিল। আমি খুব এনজয় করেছি। থ্যাংক ইউ আমাকে এখানে ইনক্লুড করার জন্য। আর আসলে আমার বিতর্কীদের জন্য একটা কথাই বলা থাকবে, আপনাদের জন্য হচ্ছে খুবই শুভকামনা এবং দোয়া রইল। আপনাদের কাছে যদি এরকম আরো প্ল্যাটফর্ম থাকে আমাদেরকে মানে এভাবে বলবেন, আমরা খুব সুন্দরভাবে এনজয় করবো এবং আরো অনেক বিষয় আমাদের জানার জন্য আসলে মানে এটা একটা খুব সুন্দর একটা পরিকল্পনা আপনাদের। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আমি শেখ রাফিয়া করিম আপুকে বলবো তার বক্তব্য প্রদান করার জন্য আমাদের ক্ষুদের বিতর্কদের উদ্দেশ্যে। বিএনডব্লিউ কে অনেক ধন্যবাদ এরকম একটা টপিকে আলোচনা করার জন্য। আমাদের দেশে নিউট্রিশন নিয়ে সবচাইতে বেশি আমরা প্রবলেম ফেস করি যে আমরা এভিডেন্স নিয়ে কথা বলি না, বা দেখা যাচ্ছে যে ঘরোয়া অনেক কিছুই আমরা অ্যাপ্লাই করে ফেলি। সো এই ক্ষেত্রে এত বেশি এভিডেন্স আজকে এসেছে, 6 জন বক্তার আমি 6 জনকেই বলবো, যুক্তি খণ্ডন থেকে শুরু করে। আমার মনে হয় আজকের প্রোগ্রামটা দেখে অনেকে আরো এই টপিকে রিসার্চ বেসড পড়ালেখা করার জন্য আগ্রহী হবে। মিনি আপুকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনক্লুড করার জন্য। আর যদি টপিক নিয়ে কথা বলি, বর্তমান বিশ্বের কথা বলি, কিছুদিন আগে আমরা কোভিড-19 ফেস করেছি, ভ্যাকসিনের অনেক বড় একটা প্রভাব আমরা দেখেছি। একই সাথে ওই সময়টাতে আমরা ইমিউনিটি সিস্টেম নিয়ে অনেক কথা বলেছি, সেটা হচ্ছে হেলথ থেকে হোক বা ডাক্তাররা হোক, ইমিউনিটির উপরে আমরা অনেক জোর দিয়েছি। এখন হেলথ আর নিউট্রিশন তো পাশাপাশি যায়, একটাকে আমরা বাদ দিয়ে অন্য একটার কথা চিন্তাও করতে পারি না। সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা নীতি নির্ধারক আছেন তারা এই রোগ প্রতিরোধ এবং ভ্যাকসিন দুইটাকে অ্যালাইন করে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে কাজ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপু। আমি এমডি ফাহাদ আজমকে বলবো তার বক্তব্য প্রদান করার জন্য। দুই পক্ষেরই বিতর্কটা আমরা শুনলাম আজকে, এবং হ্যাঁ, বেশ কিছু জায়গায় বেশ কিছু ইমপ্রুভমেন্ট এসেছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে বিতর্কটা আরো মানে এঙ্গেজিং হতে পারতো আর কি। আমি গভর্নমেন্ট টিমের জন্য আমার কিছু থাকবে, সেটা হচ্ছে যে পয়েন্টস থাকবে। গভর্নমেন্ট টিমের হাতে সব থেকে বড় একটা অ্যাডভান্টেজই থাকে যে ডেফিনিশনটা ঠিক করা। তো এই বিতর্কে দেখা গেছে যে গভর্নমেন্ট টিমটা তাদের এই পাওয়ারটা কাজে লাগান নাই। আরো একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা যখন রোগ প্রতিরোধের কথা বলবো, জাস্ট ইমিউনিটি বেসড রোগগুলো না, নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সির অভাবে কিন্তু অনেকগুলা রোগ হয়, অ্যানিমিয়া, গয়টার, আরো অনেক রোগ হয়, কিন্তু আপনারা এই পার্টগুলোকে দেখা গেছে যে এই পার্টগুলো টাচ করেন নাই। আর অপোজিশনের জন্য বেশ কিছু পয়েন্ট ছিল, যেমন দেখা গেছে যে এই যে গভর্নমেন্ট টিম থেকে একটা কথা আসছে যে এনশিয়েন্ট টাইমসে যখন ভ্যাকসিনেশন ছিল না তখন তারা কিভাবে সার্ভাইভ করেছে। এটার কিন্তু আপনারা খুব ভালোভাবে রিবাটাল দিতে পারতেন, কারণ সেই টাইমে কিন্তু অনেক বেশি ডেথ রেট ছিল, এই কারণেই ভ্যাকসিনের ডিসকাভারিটা হয়েছে। এবং আরো বেশ কিছু পয়েন্ট ছিল, যা হোক আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের নির্ধারিত সময়ের অনেক বেশি সময় আমরা নিয়ে ফেলেছি। বাট ভালো হয়েছে, দুই টিমেরই বিতর্ক ভালো হয়েছে। বেস্ট অফ লাক। আই থিঙ্ক আপনারা পরবর্তী বিতর্কগুলোতে আরো ইমপ্রুভ করতে পারবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ফাহাদ আজমকে। আমি আমার প্রতিযোগিতা যারা আছে, আমাদের হাতে অলরেডি আপনাদের রেজাল্ট চলে আসছে। আমার সকল প্রতিযোগিতাকে বলবো ক্যামেরাটা অন করার জন্য এবং সবাইকে স্টেজে আসার জন্য। আশা করি সকল প্রতিযোগী এখানে উপস্থিত আছে। আমি বলবো সবাইকে ক্যামেরা অন করার জন্য। সবার বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে একদমই প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনছি এবং খুব সুন্দর হয়েছে আপনাদের বক্তব্য।
একটা বক্তব্যতে একটা প্রতিযোগিতা হলে কেউ জয়ী হবে কেউ পরাজয় হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে কিন্তু আমাদের বিতর্ক প্রতিযোগিতা সিস্টেম আছে, সবাই প্রত্যেকটা টিমের সঙ্গে বিতর্ক করার সুযোগ পাবে। সো একটা টিমে একটা প্রতিযোগিতায় আপনি হেরে গেলে এমন না যে আপনি পরবর্তী প্রতিযোগিতায় আপনি বাদ পড়ে যাচ্ছেন। আপনি আজকে থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আপনি আরো ভালো করার চেষ্টা করবেন। আমি আমাদের সিইও এবং ফাউন্ডার বাংলাদেশ ওয়েলনেস একাডেমি ফাতেমাতুজ জোহরা মিন্নি আপুকে বলবো স্টেজে এসে বিজয়ী দলের নাম ঘোষণা করার জন্য। আমি ওনাকে এখনই বিজয়ী দলের নামটা পাঠিয়ে দিচ্ছি এবং শ্রেষ্ঠ বক্তা যে হয়েছে তার নামটাও আমরা এখানে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। আমি অনুরোধ করছি ফাতেমাতুজ জোহরা মিন্নি আপুকে স্টেজে আসার জন্য। আপু, আপনি কি আমাকে শুনতে পারতেছেন? আপু, আমার কাছে কিন্তু রেজাল্ট চলে আসছে, আমি দেখতে পারতেছি একটা দল খুব ভালো। আমি এখনো রেজাল্ট পাইনি, আমার কাছে রেজাল্ট আসলে আমি অ্যানাউন্স করে দিচ্ছি। আমি প্রথমে সবাইকে খুব থ্যাংক ইউ বলছি। আমি পুরো সময়টা এঙ্গেজ ছিলাম, আমার খুব ভালো লেগেছে। সবার যে এভিডেন্স বেসড ইনফরমেশন ছিল সেটা ভালো ছিল। আমাদের বিচারক মণ্ডলীর পক্ষ থেকে মিস্টার ফাহাদ যেভাবে যে জিনিসগুলো নোটিফাই করেছে সেগুলো আশা করছি নেক্সট যে আমাদের যে নেক্সট যে আপনাদের যে বিতর্কের যে ফিচারগুলো আছে সেই সময় আপনারা কাজে লাগাবেন আশা করছি। আমার তরফ থেকে আমি কয়েকটা পয়েন্ট আউট করেছি, সেগুলো একটু বলছি। সেগুলো হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, প্রত্যেকটা 5 মিনিটের ভিতরে তো প্রত্যেকটা, যেমন প্রথমে উপস্থাপন থাকে কোনো একটা বিষয় নিয়ে, তারপরে এটার বডি থাকে কি বিষয়ে কথা বলা হচ্ছে, তারপরে হচ্ছে যুক্তি খণ্ডন থাকে, এবং পুরো প্রেজেন্টেশনের ভেতরে উচ্চারণ এবং সাবলীল এবং প্রাণবন্ত এই জিনিসগুলো থাকবে। এবং যখন যে যাকে কোয়েশ্চেন করবে সেই কোয়েশ্চেনগুলোর অ্যাটলিস্ট একটা দুটো আনসার দিয়ে দিলে দেখা যাচ্ছে বিতর্কটা আরো বেশি প্রাণবন্ত হয়, আমার কাছে যেটা মনে হয় আর কি। কিন্তু আপনাদের বিতর্ক আমার কাছে মনে হয়েছে খুবই ভালো হয়েছে। তবে আমার স্পেশালি কয়েকজনের কথা না বললেই নয়। যেমন প্রথমেই ফিয়াদ মাহমুদ, উনি খুব বোল্ড একটা বক্তব্য রেখেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে বিপক্ষ দলের ভিতরে লাবণ্যর বক্তব্য আমার খুব ভালো লেগেছে, এবং ওভারঅল সবার বক্তব্যই ভালো লেগেছে। নাদিয়া, আনিকা, ওদের বক্তব্য ভালো ছিল, শাহনাজের বক্তব্য ভালো ছিল। নাজমুল হুদা এবং শাহনাজ দুজনের ক্ষেত্রেই হচ্ছে একটু নেটওয়ার্ক জটিলতা ছিল, তো আমাদের অনলাইনে একটু নেটওয়ার্ক জটিলতা থাকবে, কিন্তু ওভারঅল আমার কাছে আসলে পুরো ব্যাপারটাই খুব ভালো লেগেছে। আশা করছি নেক্সট পর্বগুলো আরো বেশি ভালো হবে এবং সবাই সবার পর্বটা দেখবেন। এবং ফাইনাল রাউন্ডে যারা যাবে তাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে, কিন্তু সারপ্রাইজটা আমরা আগেই এক্সপ্লোর করছি না। সারপ্রাইজটা বেশ ভালো ধরনের সারপ্রাইজ, আমি এটাই বলে রাখছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দেখি আমার কাছে রেজাল্ট এসছে কিনা। সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে। আচ্ছা, প্রথমে বলে রাখছি আমাদের তো রাউন্ড পুরো ফিচারটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। প্রত্যেকের সাথে প্রত্যেকের খেলা হবে, একটা ম্যাচ এন্ড এরকম না। সো আজকের উইনার টিম হচ্ছে আজকের উইনার টিম কে বিএনডব্লিউ। আজকের উইনার টিম হচ্ছে আমার ক্যাম্পাস, অর্থাৎ গভর্নমেন্ট কলেজের জন্য অনেক বেশি গভর্নমেন্ট কলেজ অফ হোম ইকোনমিক্স কলেজে আমরা ছিলাম, এখন অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স নাম হয়েছে। সো কংগ্রেচুলেশনস, সবাই একটু চেয়ার আপ করি, সবাইকে কংগ্রেচুলেশনস জানাই। আর সব শ্রেষ্ঠ বক্তা কি হয়েছে মফিজ ভাই আপনি অ্যানাউন্স করেন, আনমিউট করে অ্যানাউন্স করেন। আপু, শ্রেষ্ঠ বক্তাটা নিয়ে একটু ক্যালকুলেশনের বিষয় আছে, এখানে অনেকগুলো হিসাব আছে। সো আমরা শ্রেষ্ঠ বক্তাটা পোস্টারের মাধ্যমে তার নাম এবং ইয়া সহ আজকে আমরা একটু পরেই পোস্ট করব। এটা সারপ্রাইজ থাকবে আজকে কে শ্রেষ্ঠ বক্তা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আচ্ছা, খুব মন খারাপ করেছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, শাহনাজ খুব মন খারাপ করছে মনে হচ্ছে। মন খারাপের কিছু নাই, নেক্সটে আরো অনেকগুলো পর্ব আছে, সো মন খারাপ করার কিছু নাই। আর আমরা খুব এনজয় করেছি আসলে। আপু আমার যদি মতামত নেন আপু, অনেক সুন্দর বক্তব্য হয়েছে। প্রথম যে ফায়াদ মাহমুদ যেভাবে স্ট্যান্ড শুরু করছিল, ওনার দল কিন্তু ওই স্ট্যান্ডটা ধরে রাখতে পারে নাই, সো শাহনাজ খুব সুন্দর বলছে। সামহাউ ওদের কোনো একটা হয়তো বিচারকরা যেভাবে জাজ করছে সেটা তারা ভালো দেখছে কিভাবে তাদের চোখে। সো আমি মনে করি নেক্সট যে ইয়াটা হবে তা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির, তাদেরটা আমি মনে করি তারা আরো বেস্ট করবে। সো অভিনন্দন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, এবং বিজয়ী দলকে অশেষ অভিনন্দন গভর্নমেন্ট কলেজ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স। আজকে তাদের হোস্টও ছিল এখানে, আমি বুঝতে পারি নাই তাদের হোস্ট এখানে ছিল, এবং আমিও ছিলাম। আমি কিন্তু মার্কিং এ ছিলাম না, হ্যাঁ, সো ডোন্ট বি ওরিড অ্যাবাউট দিস। এবং মার্কিং এ কিন্তু কোনো গভর্নমেন্ট কলেজেরও কেউ ছিল না, সো এখানে পক্ষপাতিত্বের কিছু নাই। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে আজকে অংশগ্রহণ করার জন্য। আর টেকনিক্যাল ইররের কারণে আজকে আমাদের হোস্ট উনি বারবার ঢুকতে পারতেছে না, সো যেহেতু সারা দেশে অবস্থা খারাপ, যার জন্য আমরা আজকে এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। নেক্সট পর্বের নেক্সট ডিবেটের জন্য আপনাদেরকে অগ্রিম অভিনন্দন। আসসালামু আলাইকুম। Yes.